সব কিছুই জানতে পারবে ডার্লিং, কোনো সমস্যা নেই। সময় হোক, আমি তোমাকে সব কিছু জানাবো, কিন্তু এখন কোনো কিছু জানাতে আমি আগ্রহী নই। আপনার মনে হয় মাথায় সমস্যা আছে, তাই আমি আপনার সঙ্গে আর কোনো কথা বলতে চাই না। আমি এখন ফোনটা রাখছি, আমার এক্সাম চলছে, পড়াশোনা করতে হবে। ম্যাডাম প্লিজ, আপনি আমাকে ছেড়ে দিন না। আমার সঙ্গে এরকম করবেন না। আপনি কেন বুঝতে পারছেন না? আপনার সঙ্গে সম্পর্ক করা আমার পক্ষে সম্ভব নয়। ও তাই নাকি? তোমাকে তো আমি অনেক আগেই বলেছি, তুমি যদি আমার সঙ্গে রুম ডেট করতে না চাও তাহলে তোমাকে আমাদের কোম্পানি থেকে বহিষ্কার করা হবে। সেই কথা কি তুমি ভুলে গেছো? দেখুন ম্যাডাম, আপনি যদি আমাকে আপনাদের কোম্পানিতে চাকরি করতে না দেন তাহলে আমি আপনাদের কোম্পানিতে চাকরি করব না কিন্তু। তাই বলে আমি আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারবো না। তুমি আমাদের কোম্পানিতে চাকরি করবে কি করবে না সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করব, কারণ এই তোমাকে আমার ভালো লাগে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি আমার জীবনে অন্য কাউকে কল্পনাও করতে পারি না, তাই আমি তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করব। ম্যাডাম প্লিজ, আপনি আমার সঙ্গে এরকম করবেন না। আপনাকে আমি সেদিন বলেছি আমার মা আমার বিয়ের জন্য পাত্রী দেখেছেন। আমি আমার মা বাবার পছন্দে বিয়ে করব, এটা আমার ছোটবেলা থেকে ইচ্ছে। তুমি তোমার বাবা মায়ের পছন্দে বিয়ে করতে চাও, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোমার বাবা মাকে আমার সঙ্গে দেখা করতে বলো, আমাকে দেখলে তাদের নিশ্চয়ই পছন্দ হবে। আমি যথেষ্ট শিক্ষিত, সুন্দর, স্মার্ট একটা মেয়ে, আমাকে কেন তাদের পছন্দ হবে না বলতে পারো? সমস্যাটা এখানে নয়। সমস্যা না হলে আপনি একজন বিদেশি মেয়ে, আর আমার বাবা মা কোনো বিদেশি মেয়েকে আমার সাথে বিয়ে দেবে না। তারা বাঙালি কোনো মেয়েকে নিজের বাড়ির পুত্রবধূ বানাতে চান। কেন? আমার বাবা মা তো বাংলাদেশি, তারা বিয়ে শাদি করে সেটেল হওয়ার জন্য কানাডায় চলে এসেছিল, তাই বলে তো আমার জন্ম কানাডায় হয়েছে, তাই বলে কি আমি বাংলাদেশের নাগরিক নই? ম্যাডাম প্লিজ, আপনি বোঝার চেষ্টা করুন। আমাকে আমার বাবা মা কোনো দিন আপনার সঙ্গে বিয়ে দেবে না। প্লিজ, আপনি কোনো বিদেশি কিংবা অন্য কাউকে বিয়ে করে সুখের সংসার করুন। আমাকে ছেড়ে দেন। বলতে বলতে ইসির বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিচের কেবিনে চলে আসলো। আর এদিকে দেখতে দেখতে কিছু সময় পর অফিসের পিয়ন এসে নীলকে বলল এমডি স্যার তাকে ডাকছে। গুড ইভিনিং স্যার। কি হয়েছে? আপনি কি আমাকে কিছু বলবেন? হ্যাঁ, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। দেখো, আমি জানি না তোমার সঙ্গে এই কথাগুলো বলা উচিত কিনা, কিন্তু তারপরও আমাকে বলতে হচ্ছে, কারণ একটা মেয়ের লাইফ নিয়ে এত প্রশ্ন, তাই আমাকে বলতেই হবে। দেখো, আমার মেয়েটা তোমাকে ভালোবাসে এবং খুব বেশি ভালোবাসে বলা যায়। দেখুন স্যার, আপনার মেয়ে আমাকে ভালোবাসে, সেই কথা আমিও জানি, কিন্তু তার মানে এই নয় যে আপনার মেয়েকেও আমার ভালোবাসতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আমি আপনার মেয়ের মধ্যে আমার জন্য আমি ভালোবাসা দেখতে পাই না। যেটা দেখতে পাই সেটা হলো ক্ষণিকের মোহ। মানে তুমি কি বলতে চাইছো আমি যে তোমার কথা কিছুই বুঝতে পারছি না? স্যার, আপনার মেয়ে যদি আমাকে ভালোবাসতো তাহলে সে আমার সঙ্গে কখনো বিয়ের আগে শারীরিক সম্পর্কে যেতে চাইতো না। ভালোবাসা মানে শুধু শরীর নয়, ভালোবাসা মানে দুটো আত্মার মিলন। তাছাড়া আমরা আরও একটা সমস্যা আছে, সেটা হলো আমার পরিবার আমার পরিবার কখনোই বিদেশি মেয়েকে বিয়ে করতে দেবে না। আমার পরিবার বাঙালি মেয়েদের খুব পছন্দ করে। তাছাড়া আমার বিয়ে অলরেডি ঠিক হয়ে আছে। এ কথা শুধু আপনি ছাড়া আমাদের অফিসের সকল স্টাফই জানে। এই সব কিছু আমি জানি না আর জানতেও চাই না, কারণ আমার কাছে আমার মেয়ের প্রায়োরিটি সবচেয়ে আগে। তাছাড়া একটা কথা তোমার জানা উচিত, কারণ আমার মেয়ে কানাডায় জন্মগ্রহণ করলেও আমরা কিন্তু মনে প্রাণী বাঙালি। তুমি নিশ্চয়ই খেয়াল করে দেখেছো আমি অফিসের স্টাফদের সঙ্গে সবসময় বাংলা কথা বলতে পছন্দ করি। হ্যাঁ, তাহলে সেটা আমি খুব ভালো করেই জানি। সেই জন্য আমি আপনাকে অনেক রেসপেক্ট করি, সেটাও আপনি জানেন। তবে স্যার, আমি কিন্তু গতকালকে আপনাকে একটা মেইল পাঠিয়েছি, সেটা হয়তো আপনি চেক করেননি। আমার পরিবার বিয়ের জন্য পাত্রী ঠিক করে রেখেছেন, আর কেনাকাটা অলরেডি শুরু হয়ে গেছে। তাই আমাকে বাংলাদেশে যেতে হবে 1 সপ্তাহের মধ্যে। তখন এমডি স্যার আর কোনো কথাই বললেন না। এদিকে নীল চুপচাপ সেখান থেকে চলে গেলেন নিজের কেবিনে। তারপর বেশ কিছু সময় পর এমডি স্যার নিজের ল্যাপটপ ওপেন করলেন আর মেল বক্স চেক করলেন।
তিনি সেখানে দেখতে পেলেন নীল সত্যি সত্যি গতকালকে ছুটির জন্য অ্যাপ্লাই করেছে। সেটা তিনি ব্যস্ততার জন্য দেখতে পারেননি। নীল এই কোম্পানিতে চাকরি করছে প্রায় 5 বছর ধরে। এই 5 বছরে এসে একবারও বাৎসরিক ছুটি বাবদ অন্য কোনো ছুটি চায়নি। তাই এমডি স্যার সমস্ত চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে নীলকে অফিসের একজন সাধারণ স্টাফ মনে করে নীলের ছুটি মঞ্জুর করলেন। নীল কেবিনে আসার কিছুক্ষণের মধ্যেই তার একজন সহকারী এসে তাকে বলল, কী ব্যাপার সাহেব, আপনি গতকালকে আপনার বিয়ের ছুটির জন্য অ্যাপ্লাই করেছিলেন, সেটা কি মঞ্জুর হয়েছে নাকি আপনার বিয়েতে যাওয়া হবে না? দেখা যাক কী হয়। এখনও পর্যন্ত কোনো রিপ্লাই পাইনি, তবে আমি আশা করছি এমডি স্যার নিশ্চয়ই আমাকে ছুটি দেবেন, কারণ এই কথা 5 বছরে আমি বাৎসরিক ছুটি বাবদ অন্য কোনো ছুটি চাইনি। এখন যেহেতু বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস করতে চলেছি, তিনি নিশ্চয়ই আমাকে ছুটি দেবেন। হ্যাঁ, সেটা তো অবশ্যই দেওয়া উচিত, কারণ আপনি অফিসের একজন নিয়মিত স্টাফ, কখনোই কোনো পরিস্থিতিতে অফিস কামাই করেন না। তাছাড়া আপনি কর্মদক্ষতা সম্পূর্ণ এবং একজন ন্যায়পরায়ণ স্টাফ। এভাবেই দুজন কাজ করছিল আর কথা বলছিল। এদিকে দেখতে দেখতে অফিসের পিয়ন এসে নীলকে বলে এমডি স্যার নীলকে ওনার কেবিনে ডাকছে। তাই নীল আর এক মুহূর্ত দেরি না করে এমডি স্যারের কেবিনে চলে গেল। তখন এমডি স্যার তাকে বলল, তোমার ছুটি কনফার্ম করা হয়েছে, কারণ আমি বুঝতে পেরেছি আর যাই হোক কোনো মানুষকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করাতে বাধ্য করা ঠিক নয়, তাই আমি তোমার ছুটি মঞ্জুর করলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম, আর যাই হোক, আপনি তো একজন পুরুষ মানুষ, আর পুরুষ মানুষের সমস্ত সমস্যা পুরুষ মানুষই বুঝতে পারে। বলতে বলতে নীল এমডি স্যারের কেবিন থেকে বের হয়ে আসলো। আর এদিকে তার ছোট বোন তাকে ফোন করে জানিয়েছে, ভাইয়া, তোকে একটা কথা বলতে ভুলে গেছি। তোর বিয়ের জন্য, মানে আমাদের হবু ভাবির জন্য বিয়ের লেহেঙ্গা কেনা হবে, ওটা কিন্তু কানাডা থেকে নিয়ে আসবি। আর সেম একটা লেহেঙ্গা আমার জন্য নিয়ে আসবি। বিয়ে করব আমি, আমার বউয়ের জন্য আমি লেহেঙ্গা কিনবো, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে তোর জন্য কেন আমাকে লেহেঙ্গা আনতে হবে? তোরও কি বিয়ে নাকি? শোন ভাইয়া, সবসময় এত কথা বলিস না তো। এত কথা বলার কিন্তু আসলে একদম ভালো লাগে না। তোকে যেটা করতে বলেছি তুই সেটা কর। তোর বইয়ের জন্য যেরকম লেহেঙ্গা কিনবি, সেম একটা লেহেঙ্গা আমার জন্যও কিনবে। তা না হলে কিন্তু আমি তোমার বিয়েতে থাকবো না, বলে দিলাম। জো হুকুম মহারানী, আপনি যা বলবেন তাই হবে। হাজার হোক আপনি আমার আর একটা মাত্র বোন বলে কথা। আপনি আমার কাছে কোনো একটা জিনিস চাইবেন আর আমি আপনাকে সেটা দেব না, সেটা কখনো হতে পারে নাকি? আপনি নিশ্চিত থাকেন, আমার বউয়ের জন্য যে লেহেঙ্গা কিনবো, সেম একটা লেহেঙ্গা আমি আপনার জন্য কিনবো। এটা আমার তরফ থেকে আপনার জন্য স্পেশাল গিফট আমার বিয়েতে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তোর মতো এমন একটা ভাইয়া যেন পৃথিবীর সবগুলো মেয়ে পায়, এটাই আমি আল্লাহর কাছে কামনা করি। কারণ তোর মতো ভাইয়া পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি সেই ছোটবেলা থেকে তোর কাছে যখন যেটা চেয়েছি তুই আমাকে সেটাই দিয়েছিস। প্রয়োজনে নিজে কম রেখেছিস, তাও তুই আমার আবদার মিটিয়েছিস। এবার যদি আপনার কথা বলা শেষ হয় তাহলে আপনি একটু ফোনটা রাখেন, কারণ আমি এখন অফিসে আছি আর অফিসে অলরেডি আমার অনেক কাজ পড়ে আছে, সব কাজ শেষ করতে হবে। হ্যাঁ, ফোন যখন করেছি ফোন তো রাখবই। তবে আর একটা কথা বলার আছে, তুই তোর বইয়ের জন্য যা যা জিনিস কিনবি প্রত্যেকটার ভাগ কিন্তু আমার চাই। সেটা আবার তোকে বলে দিতে হবে নাকি? তুই আমার 10টা না 5টা না একটা মাত্র বোন, তোকে যদি আমি না দিই তাহলে কাকে দেবো বল? আমি আমার বউয়ের জন্য আমি যা কিনবো সব তোর জন্য কিনবো, কোনো চিন্তা করিস না। এই কথা বলে দুজনে ফোন রেখে দেয়। এদিকে নীল অফিসের কাজ করতে থাকে। এভাবে দেখতে দেখতে বিদায় মুহূর্ত নিয়ে এলো। তার অফিসের স্টাফরা তাকে এয়ারপোর্টে বিদায় জানাতে এলো, কারণ সেদিন ছুটির দিন ছিল, কারণ অফিস ছিল না আর সে বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছে। তাই সবাই তাকে মন ভরে আশীর্বাদ করলো।
অতঃপর নীল সকালের কাজ থেকে বিদায় নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিল। সে বাংলাদেশে এসে পৌঁছতেই দেখতে পারে তার পরিবারের সকল সদস্যরা তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে অপেক্ষামান অবস্থায় দাঁড়িয়ে আছে। তাকে দেখতে পেয়ে তার ছোট বোন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বলতে থাকে, ভাইয়া জানিস, আমরা সেই কখন থেকে তোর জন্য এয়ারপোর্টে এসে অপেক্ষা করছি। তুই তো বলেছিলি তোর ফ্লাইট সকাল 7টায় এসে পৌঁছাবে, তাহলে এত দেরি কেন হলো বল? আসলে আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই আমার ফ্লাইট 2 ঘন্টা লেট করে ছাড়ে, তাই এসে পৌঁছাতে একটু লেট হলো। যাই হোক, তোরা সবাই কেমন আছিস সেটা আগে বল। আমরা সবাই ভালো আছি, তুই কেমন আছিস বল? আমি তো ভালোই আছি, আর ভালো না থাকলে এসেছি কিভাবে? বিয়ে করব বলে কথা, এখন কি আর আমাকে খারাপ থাকলে চলবে নাকি? না না, কখনোই না। আমার 10টা না 5টা না, একটা মাত্র ছেলে। আমি তো আল্লাহর কাছে সবসময় এটাই প্রার্থনা করি, আল্লাহ যেন আমার ছেলে মেয়েদের কোনো আপদ বিপদ না দেন। তিনি যেন সমস্ত কিছু থেকে আমার দুটো সন্তানকে হেফাজত করেন। আর তোমার সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, কারণ 5 বছর ধরে কানাডায় থাকি। বিগত 5 বছরে কোনোদিন আমার সামান্য মাথা ব্যথা পর্যন্তও হয়নি। হয়েছে, এখানে আর কোনো কথা নয়। সবাই বাড়িতে চলো, বাড়িতে গিয়ে তারপর কথা বলবে। অনেক দূর থেকে এসেছো তুমি, অনেক টায়ার্ড। বাড়িতে গিয়ে বিশ্রাম করবে, তারপর সবার সঙ্গে গল্প করবে, বুঝেছো? হ্যাঁ, তাই চলো। আসলে তোমাদের দেখতে পেয়ে আমার যে কি খুশি লাগছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। 5টা বছর আমি তোমাদেরকে ছাড়া তোর প্রবাসে কাটিয়েছি। আমার প্রত্যেকটা দিনকে একটা বছর বলে মনে হয়েছে। তোমাদের ছাড়া আমার সময় খুবই খারাপ ছিল, তবে তোমার দোয়া আমার সঙ্গে আছে, তো তাই 5টা বছর কোনোভাবে কাটিয়ে দিয়েছি। হ্যাঁ, সেটা তো আমি খুব ভালো করেই জানি, কারণ তুমি তো আমার পেটের সন্তান। আমার সন্তানদের কখন কেমন লাগবে, কখন কি প্রয়োজন হয়, সব কিছু আমি খুব ভালো করে জানি। এই কথা বলতে বলতে সবাই এয়ারপোর্ট থেকে বের হলো। তারপর গাড়িতে করে একদম বাড়িতে চলে এলো। বাড়িতে আসতেই নীল প্রথমে তার নিজের রুমে চলে গেল। নীলের এই রুমটা অনেকদিন ধরে ফাঁকা পড়ে আছে, কারণ নীল তার মাকে বলেছিল সে চলে যাওয়ার পর যেন কেউ তার রুম দখল করতে না আসে। তার একটাই মাত্র কারণ, নীল ছোটবেলা থেকে এমনই, যে জিনিসটা তার সেটা একান্তই তার। তার 0.1% কারো হোক সেটা নীল চাই না। ওইদিকে সে বাড়িতে আসবে এই কথা শুনে তার ছোট বোন তার রুমটা অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছিল, তাই সে রুমে এসে ধপাস করে খাটে শুয়ে পড়ল। এভাবে প্রায় আধা ঘন্টা কেটে গেল। আধা ঘন্টা পর তার বোন তাকে ডাকতে আসলো। কি ব্যাপার ভাইয়া, অনেকক্ষণ হলো রুমে এসেছিস, তুই রুম থেকে বের হচ্ছিস না কেন? সবাই নিচে তোর জন্য অপেক্ষা করছে, সবাই একসঙ্গে খাবার খাবে বলে। অনেক দিন পর বাড়িতে এসেছি তো, তাই নিজের রুমটা ছেড়ে বের হতে একদমই মন চাইছে না। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, সবাইকে বল 5 মিনিট অপেক্ষা করতে। 5 মিনিটের মধ্যেই আমি ফ্রেশ হয়ে নিচে আসছি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই তাড়াতাড়ি চলে আয়, দেরি করবি না কিন্তু। আমাদের সবার কিন্তু পেটে প্রচণ্ড ক্ষুধা লেগেছে, মনে রাখিস। এই কথা বলতে বলতে নীলের বোন রুম থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে নীল ফ্রেশ হয়ে নিচে গেল খাবার খাওয়ার জন্য। খাবার টেবিলে গিয়ে এসে তো অবাক, এটা খাবার টেবিল নাকি কোনো রেস্টুরেন্ট সে বুঝতেই পারছে না, কারণ পুরো টেবিল ভর্তি করে রাখা হয়েছে খাবার দিয়ে। এত খাবার কী খাবে? তাই সে তার মাকে বলে, মা, এটা আমাদের ডাইনিং টেবিল নাকি খাবার হোটেল? আমি তো সেটাই বুঝতে পারছি না। এখানে এত খাবার কেন? বাড়ির সবাই কি পেটুক হয়ে গেছে নাকি এত খাবার খায়? তুই এভাবে বলছিস কেন? বাড়ির সবাই পেটুক হতে যাবে কেন? এত বছর পর তুই দেশে এসেছিস, আর তোর জন্য এইটুকু আয়োজন করব না? আমার 10টা না 5টা না, একটা মাত্র ছেলে বলে কথা। আমি সব কিছু নিজের হাতে রান্না করেছি, শুধু তুই আসবি বলে। এখন কথা না বাড়িয়ে খাওয়া শুরু কর। এতদিন পর আমি দেশে এসেছি সেটা না হয় বুঝলাম, কিন্তু তাই বলে এত খাবার রান্না করতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, সবাই একসঙ্গে খেয়ে ফেলি। অতঃপর সবাই একসাথে খাবার টেবিলে বসে খাওয়া দাওয়া শেষ করে যে যার যার মতো নিজেদের রুমে চলে গেল। আর অন্যদিকে নীল নিজের রুমে চলে গেল বিশ্রাম নেওয়ার জন্য। সেই রুমে বসে বসে মোবাইল টিপাটিপি করছিল। তখনই তার বোন তার রুমে আসে আর তাকে বলে, তা ভাইয়া, বিয়ের সমস্ত আয়োজন তো কমপ্লিট, কিন্তু এখন যে মেন কাজটাই বাকি রয়েছে সেটার কি হবে? স্ত্রী ছাড়া আবার কি হবে সেটা কাল থেকেই শুরু করা হবে, কারণ আমি 1 মাসের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছি, আর এই 1 মাসে যথেষ্ট সময় এই কাজটা করবার জন্য।
আসলে আমি আমার বাবা মায়ের মতো পাগল আমি কোথাও দেখিনি। তারা যদি পছন্দ করে রাখতো তাহলে কি তোকে এত কষ্ট করতে হতো? আর তুই তো সব সময় বাবা মায়ের পছন্দ করা জিনিস তুই প্রাধান্য দিয়ে থাকিস, তাহলে এই ক্ষেত্রে কি হতো? হ্যাঁ, এই কথাটা তুই একদম ঠিক বলেছিস। আমি নিজেও মাকে বলেছিলাম এই কথাটা, কিন্তু মা কোনোভাবেই আমার কথা শুনলো না। মা আমাকে বলল আমার নাকি নিজেকে পছন্দ করতে হবে, কারণ সেটা নাকি জীবনের প্রশ্ন বলে কথা। ও পাঠকবৃন্দ, আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে বিষয়টা, তাই না? আচ্ছা ঠিক আছে, চলুন আমি বিষয়টা আপনাদের সঙ্গে ক্লিয়ার করে আসি। নীল দেশে এসেছে বিয়ে করার জন্য, আর তার বাবা মা বিয়ের জন্য পাত্রী দেখেছেন ঠিকই, কিন্তু একটা নয়, দুটো নয়, পুরো 5টা পাত্রী দেখেছেন। তবে এই 5টা পাত্রী দেখেছেন এমনটা কিন্তু নয়, তারা আরও অনেক পাত্রী দেখেছেন, আর সেসব পাত্রীদের মধ্য থেকে যাচাই বাছাই করে 5জনকে চূড়ান্ত পরীক্ষার জন্য উত্তীর্ণ করেছেন। মানে এই 5জনের মধ্যে যে কোনো একজনকে পছন্দ করতে হবে। যাই হোক, আজ নীল বাংলাদেশে এসেছে, আছে সারাদিন বিশ্রাম করবে, আগামীকাল থেকে পাত্রী দেখা শুরু হবে। 5জনের মধ্যে কাউকে নীলের পছন্দ না হয় তাহলে আরও পাত্রী দেখা হবে বলে নীলের বাবা মা জানিয়েছেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে দেখি কি হয়। পরের দিন সকাল 8টা বাজে। এই ভাইয়া ভাইয়া, তুই এখনো ঘুমাচ্ছিস কেন? বেলা 8টা বেজে গেছে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, নিচে সবাই তোর জন্য রেডি হয়ে অপেক্ষা করছে। আরে তুই এত সকালে আমার ঘুম ভাঙাচ্ছিস কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। সকাল হয়েছে তো কি হয়েছে, এতদিন পর আজ আমাকে অফিসে যেতে হবে না, তাই একটু ঘুমাচ্ছিলাম। আর তাই বলে তোকে সাত সকালবেলা চেঁচামেচি করতে হবে? ভাইয়া দেখ, যদি শুধু সকাল হবে তাহলে আমি একদমই তোকে ডাকতে আসতাম না, কিন্তু বিষয়টা এটা নয়। বিষয় হলো, বাবা মা তোমাকে বলেছে যে তারা পাত্রী দেখতে যাবে, আর সেই জন্য তোকে ডাকছে নিচে, সবাই অপেক্ষা করছে তোর জন্য। কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই মানুষগুলোর কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? সবেমাত্র সকাল 8টা বাজে, এত সকালে কেউ কারো বাসায় যায় নাকি? লোকে কি বলবে ভাবতে পারিস? আমার এত কিছু চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই ভাইয়া, কারণ বাবা মাকে আমি যাই কিছু বলি না কেন তারা আমার কোনো কথাই শুনবে না। তারা নিজে যেটা সিদ্ধান্ত নেয় তারা তাই করবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুই নিচে সবাইকে বল আমি আর 1 ঘন্টা ঘুমাবো, তারপর ঘুম থেকে উঠবো। আর এর মধ্যে যদি কেউ আমাকে ডাকতে আসে তাহলে কিন্তু আমি বিছানা ছেড়ে উঠবই না, এটা তোকে বলে দিলাম। আর এরপরও যদি কেউ আমাকে ডাকতে আসে তাহলে কিন্তু তোর খবর আছে। আমি আবার কি দোষ করলাম বল? মা সেই ভোর 4টা বাজে ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানিয়েছে, রান্না বান্না করেছে, আর এতক্ষণে রেডি হয়ে বসে আছে সবাইকে নিয়ে তোর বিয়ের জন্য পাত্রী দেখতে যাবে বলে। ততক্ষণে নীল তার বোনের কথার কোনো উত্তর না দিয়ে আবার বৃন্দাবনে চলে গেছে। যাই হোক, সকালে 9:30 বাজে এমন সময় নীল ঘুম থেকে উঠল। তারপর ফ্রেশ হয়ে নিচে থেকে সবাই মুখ গম করে বসে আছে, তাই সে সবার উদ্দেশ্যে বলে, কি ব্যাপার, কি হয়েছে? তোমরা এভাবে মুখ গম্ভীর করে বসে আছো কেন? তো আমরা কি করব সেটা তুমি নিজে বলে দিলেই তো পারতে। আমরা সেই কখন থেকে রেডি হয়ে তোর জন্য অপেক্ষা করছি। তুই ঘুম থেকে উঠলে তারপর তোকে নিয়ে পাত্রী দেখতে যাব, কিন্তু তুই সেটা না করে নিজের মতো করেই ঘুমিয়েছিলি। তো আমরা কি করব সেটা বল। আমাকে নিয়ে যাবে সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে এত সকাল সকাল কারো বাড়িতে যেতে হয় নাকি? একটু বেলা হতে দাও, তারপর না হয় যাওয়া যাবে, কিন্তু এত সকালে যাওয়ার কি আছে? তোকে আমরা বলে বোঝাতে পারবো না, তাই তোকে বলে কোনো লাভ নেই। 1 মাসের জন্য তুই বাংলাদেশে এসেছিস, আর এই 1 মাসের মধ্যেই বিয়ের পাত্রী দেখা থেকে শুরু করে বিয়ের সমস্ত কাজ শেষ করতে হবে। আর 1 মাস খুবই কম সময়, এটা তো দেখতে দেখতেই চলে যাবে। তুই এটা বুঝতে পারছিস না কেন? মা, আমি সবই বুঝতে পারছি, কিন্তু তোমরা কিছুই বুঝতে পারছো না। সবেমাত্র সকাল হয়েছে 9:30 বাজে, আমি ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়ে এসেছি। আগে নাস্তা দাও, আমার খুব ক্ষুধা পেয়েছে, খাবার খেয়ে নেই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তখন নীলের মা আর কোনো কথা বা না বাড়িয়ে নীলকে খাবার বেড়ে দিল। নীল চুপচাপ নাস্তা শেষ করে তারপর সবার উদ্দেশ্যে বলল, আমি তৈরি, এবার কোথায় যেতে হবে বলো, আর ড্রাইভারকে বলো গাড়ি বের করতে। আর হ্যাঁ, আর একটা কথা আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি, আমি যে গাড়ি করে যাব সে গাড়ি আমি নিজেই ড্রাইভ করব, আমার গাড়িতে, কিন্তু কোনো ড্রাইভার চলবে না। এটা তুমি কেমন কথা বলছো বলো?
তুমি এত বছর পর দেশে এসেছো। আগে তুমি ভালো গাড়ি চালাতে, সেটা আমরা সবাই জানি, কিন্তু এতদিন পর হঠাৎ একটা কাজ করবে, এটা তো আমার সুবিধা লাগছে না, কারণ আমরা হাইওয়ে রোড দিয়ে যাব। তুমি সব সময় এত চিন্তা কেন করো বলো তো? আমরা হাই রোডে যাব সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু আমার কাজের উপর কি তোমার কোনো বিশ্বাস নেই? আমি যদি কোনো একটা কাজ একবার শিখে যাই তাহলে সেটা আর কোনো দিনই ভুলি না। আমি যখন একবার বলেছি আমি নিজেই ড্রাইভ করে যাব, তার মানে আমি সেটাই করব। আমাকে কোনো বাধা দিয়ে কাজ হবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই যা ভালো মনে করিস তাই কর, কিন্তু তোর বোনকে তোর সঙ্গে নিস। তোর বোনকে আমরা আমাদের সঙ্গে নিতে পারবো না, কারণ এই মেয়েটা কথা বলতে বলতে আমাদের মাথায় ঝালাপালা করে ফেলবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, বোন আমার সঙ্গে যাবে। এই রিমি, তুই আমার সঙ্গে চল, তোকে তাদের সঙ্গে যেতে হবে না। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, চল আমরা দুজন এক গাড়িতে করে যাব, আর তারা সবাই এক গাড়িতে করে যাবে। বলতে বলতে সবাই মিলে বাসা থেকে বের হলো। তারপর প্রায় আধা ঘন্টার মধ্যেই মেয়ের বাড়িতে পৌঁছে গেল। সবাই সেখানে তাদেরকে সাদরে সম্বর্ধনা জানিয়ে ভিতরে নিয়ে গেল। মেয়েকে নীলের পরিবারের সবাই আগে থেকেই দেখে রেখেছিল, এখন শুধু নীলের পছন্দ হওয়ার বাকি। তাই পরিবারের সবাই নীলকে বলে মেয়ের সঙ্গে আলাদা কথা বলতে, আর মেয়েকে পছন্দ হয়েছে কিনা সেটা তাদেরকে জানাতে। তখন নীল পাত্রীকে আলাদা একটা রুমে পাঠানো হয়। ম্যাডাম, নাম কি আপনার? কি করছেন? আর বয়ফ্রেন্ড কয়টা আছে? হোয়াট ননসেন্স! এসব কী ধরনের প্রশ্ন আমি বুঝতে পারছি না। আপনি আমাকে দেখতে এসেছেন আর প্রথম দিনই আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আমার বয়ফ্রেন্ড কয়টা আছে? হ্যাঁ, জিজ্ঞাসা করছি, তার কারণ শুধু একটাই, আমি আপনাকে বিয়ে করতে এসেছি। এখন হয়তো আমি আমার পরিবারকে বলবো আপনি কি আমার পছন্দ হয়েছে, তখন বিয়ে সব কিছু ঠিক করা হবে। কিন্তু আমি বাড়িতে যাবার পর আপনি আমাকে ফোন দিয়ে বলবেন আপনার বয়ফ্রেন্ড আছে, আপনি আমাকে বিয়ে করতে পারবেন না। ওই সিচুয়েশনের জন্য আমি মোটেও প্রস্তুত নই। হ্যাঁ, জিজ্ঞাসা করছি, আর তার কারণ শুধু একটাই, আমি আপনাকে বিয়ে করতে এসেছি। এখন হয়তো আমি আমার পরিবারকে বলবো আপনাকে আমার পছন্দ হয়েছে, কিন্তু তারপর যখন আমি বাড়িতে চলে যাব তখন আপনি আমাকে ফোন দিয়ে বলবেন আপনি এই বিয়ে করতে পারবেন না, আপনার অন্য কাউকে পছন্দ। ওই সিচুয়েশনের জন্য আমি মোটেও প্রস্তুত নই। হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছেন। আমি আপনাকে বিয়ে করতে পারবো না, তার একটাই মাত্র কারণ, আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই। কখন কাকে কি প্রশ্ন করবেন সেই বিষয়ে আপনি কোনো কিছুই জানেন না, তাই। দেখুন ম্যাডাম, আপনি আমাকে বিয়ে না করেন সেটা আলাদা ব্যাপার, আমি যথেষ্ট জ্ঞান বুদ্ধি সম্পন্ন একটা ছেলে, আপনি আমার নামে এইভাবে অপবাদ দিতে পারেন না। আমি আপনার নামে অপবাদ দিয়েছি? আচ্ছা ঠিক আছে, আমি মিস করেছি। এখন যদি আপনি আমার সাথে কথা বলেন তাহলে আমি কিন্তু আপনাকে আরও কথা বলতে বাধ্য হব। তাই আমি আশা করব আপনি আমার সঙ্গে আর কোনো ঝামেলা করতে আসবেন না, দয়া করে। মানে এখান থেকে চলে যান, তাহলে তো আপনি নিজের মান সম্মান নিয়ে ফিরতে পারবেন না, বলে দিলাম। ও তাই নাকি? ঠিক আছে, আপনাকে কোনো কিছু করতে হবে না, যা করার আমি করছি। আমি এক্ষুনি আমার পরিবারের সঙ্গে আপনার বেয়াদবির কথা বলছি। এই কথা বলে নীল সেখানে আর এক মুহূর্তও দেরি করলো না। যেখানে তার পরিবারের অপেক্ষা করছিল সেখানে চলে গেল এবং সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমি এই বিয়েটা করতে পারবো না, আর এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমরা যে মেয়েটাকে দেখতে এসেছি সেই মেয়েটা প্রচণ্ড রকম বেয়াদব, আর কোনো বেয়াদব মেয়েকে আমি আমার জীবনসঙ্গী বানাতে চাই না। ঠিক আছে বাবা, মেয়েকে যদি তোর পছন্দ না হয় তাহলে আমরা বিয়ে করাবো না। আমরা তো তোকে বলে দিয়েছি তোর পছন্দ করা মেয়েকে বিয়ে করাবো, তাহলে তোর এত চিন্তা করার কি আছে? সবাই চল এখন এখান থেকে, এ বিয়ে হবে না। অতঃপর নীলের মা সেখান থেকে সবাইকে নিয়ে চলে আসলো। যদিও মেয়ের বাবা সবাইকে অনেক রিকোয়েস্ট করছিল আর বারবার ক্ষমা চাইছিল নিজের মেয়ে কোনো বেয়াদবি করেছে কিনা সেটা না জেনেই, কিন্তু নীলের পরিবার নীলের কথা শুনে সেখানে আর এক মুহূর্তও দেরি করলো না, পরিবার সহ সেই স্থান ত্যাগ করলো। এদিকে দেখতে দেখতে আরও 2 দিন সময় কেটে গেল। নীলের পরিবার অন্য একটা মেয়ে দেখতে যাবে বলে ঠিক করেছে, তাই সকালবেলা সবাই রেডি হয়ে নীলকে তৈরি হতে বলল। কিন্তু নীল এত সকালে ঘুম থেকে উঠবে না, তাই সে মরার মতো পড়ে আছে। একটু পর তো তার বোন তাকে ডাকতে এলো। ভাইয়া, তুই কি এখন ঘুম থেকে উঠবি, নাকি তোকে ঘুম থেকে ওঠানোর জন্য আমাকে অন্য কোনো বন্দোবস্ত করতে হবে? তোদের অত্যাচার আমার আর ভালো লাগছে না, আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, তাই একটু ঘুমাই,
তাছাড়া কয়েকদিনের জন্য বাংলাদেশে এসেছি, অফিস আর কাজকর্ম কোনো কিছুই নেই, তাই একটু বিশ্রাম নিয়েছি। কিন্তু তোরা আমাকে সেই বিশ্রামটা নিতে দিচ্ছিস না কেন বলতো? ভাইয়া, তোর কথার উত্তর আমি পরে দিচ্ছি। তুই আগে আমার কথার উত্তর দে। তুই বাংলাদেশে কেন এসেছিস সেটা আমাকে আগে বল। তুই তো বিয়ে করতে এসেছিস, তাই না? এখন তোর জন্য আমরা মেয়ে দেখতে যাব। এখন তুই যদি ঘুমিয়ে থাকিস তাহলে মেয়ে দেখতে কে যাবে সেটা তুই আমাকে বল। আরে বাবা, মেয়ে দেখতে যাব সেটা ঠিক আছে, আর মেয়েদের কার জন্য সারাটা দিন পড়ে আছে তাই বলে এত সকালে ডাকাডাকি করতে হবে নাকি? সে ব্যাপারে আমি কিছু জানি না। পরিবারের সবাই রেডি হয়ে তোর জন্য অপেক্ষা করছে। এখন শুধু তুই ঘুম থেকে উঠে ফ্রেশ হবি, রেডি হবি আর নাস্তা করবি, এটুকুই বাকি আছে। তুই সবাইকে গিয়ে বল বিকাল 3টার আগে আমি কোথাও যেতে পারবো না। আমার এমনিতেও শরীরটা ভালো লাগছে না, তাই আমাকে ডাকাডাকি করে কোনো লাভ হবে না। কেন ভাইয়া, তোর শরীরের আবার কি হলো আমাকে বল। না, সেরকম কিছু হয়নি, আসলে একটু আলসেমি লাগছে। তুই এখন রুম থেকে বের হ, আর সবাইকে বলে দে কেউ যেন আমাকে বিরক্ত করতে না আসে, সময় হলে আমি নিজেই চলে আসবো। তখন রিমি আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে এলো। সে নিচে আসতেই তার মা তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার রিমি, তুই একা ফিরে এলি কেন? তোর ভাইয়া কোথায়? তোর ভাইয়া কি এখনো ঘুম থেকে ওঠেনি নাকি? মা, ভাইয়া এখনো ঘুম থেকে ওঠেনি। সে বলছে তার নাকি শরীরটা ভালো লাগছে না, তাই সে একটু বিশ্রাম করবে। বিকেল 3টার আগে সে কোথাও যাবে না। আমার ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। এই ছেলেটার জন্য মানুষের সামনে আমাদের মান সম্মান বলতে আর কিছুই থাকবে না। আমরা তাদের কথা দিয়েছি সকাল 10টার মধ্যে তাদের বাড়িতে পৌঁছাবো। তারা আমাদের জন্য আয়োজন করছে, আর এখন কিনা ফোন দিয়ে আমাদের বলতে হবে বিকেল 3টায় যাব। আমি পারবো না। তুই তোর বাবার সঙ্গে কথা বল। তোমরা এইসব ঝামেলার মধ্যে আমাকে কেন জড়াতে চাইছো আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি বাবাকে কিছু বলতে পারবো না, তুমি গিয়ে বলো। তাছাড়া তোমার ছেলের সমস্যা আমার তো নয়, তাহলে আমাকে কেন বলতে হবে? আমি নিজের রুমে চলে যাচ্ছি। সামনে আমার এক্সাম আছে, আমাকে পড়াশোনা করতে হবে। ভাইয়া ঘুম থেকে উঠলে তারপর আমাকে ডেকে নিও। এই কথা বলে রিমি সেখান থেকে চলে গেল। এদিকে তার মা নীলকে ডাকতে গেল, কিন্তু গিয়ে দেখলো রুমের দরজা ভিতর থেকে লক করা। আসলে রিমি চলে যাওয়ার পর নীল বিছানা থেকে উঠে দরজাটা ভিতর থেকে লক করে দেয়, যাতে কেউ তাকে ডাকতে আসতে না পারে আর তার ঘুম না ভাঙে। নীলের এরকম আচরণ দেখে পরিবারের সবাই তার উপর অনেকটাই বিরক্ত হয়ে যায়, কিন্তু কিছুই করার নেই। পরিবারের একমাত্র ছেলে বলে কথা, ছেলে যা বলবে তাই শুনতে হবে। তাই পরিবারের সবাই তার জন্য অপেক্ষা করতে থাকে। দুপুর 2টা নাগাদে নীল বিছানা থেকে উঠে আর ফ্রেশ হয়ে নিচে আসে দুপুরের খাবার খাওয়ার জন্য। তখনই তার মা তাকে বলে, তোকে নিয়ে আমি আর পারছি না। তোকে আমি কতবার বলেছি আজ আমরা পার্টি দেখতে যাব, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। দুপুর 2টা বাজে ঘুম থেকে উঠেছিস। আমরা পাত্রী দেখতে যাচ্ছি, বেড়াতে নয়। সেখানে সর্বোচ্চ আমাদের 1 ঘন্টার মতো সময় লাগবে। তাহলে আমাদেরকে কেন সকাল সকাল তাদের এখানে গিয়ে বসে থাকতে হবে? তুমি সেটাই আমাকে বলো। আমি তো এটাই তোকে বোঝাতে চাইছি। আমরা তোর বিয়ের জন্য পাত্রী দেখতে যাচ্ছি। এই মেয়েটার সম্পর্কে আমাদের সব কিছু জানতে হবে, তার সঙ্গে তুই কথা বলবি, তারপর না হয় আমরা কোনো ডিসিশন নিব। কিন্তু এত অল্প সময়ে কোনো ডিসিশন নেওয়া যায় নাকি? আমি তোমাদের সঙ্গে আর কোনো কথা বলতে পারবো না। এখন কি তুমি আমাকে দুপুরে খাবার দিবে নাকি দিবে না সেটাই বলো। নীলের মা তখন আর কোনো কথা না বাড়িয়ে তাকে দুপুরের খাবারটা বেড়ে দিল, আর পরিবারের সবাই ততক্ষণে দুপুরের খাবার খেয়ে নিয়েছে। আসলে নীল যখন বলল সে বিকেল 3টায় যাবে, তাই তো তারা রান্না করে চলে যায়, কারণ তিনি বুঝতে পারেন নীল যেটা বলেছে সেটাই করবে। তাই দুপুরের খাবারটা তৈরি করে নেন। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করলে সবাই একসঙ্গে বাড়ি থেকে বের হয়, উদ্দেশ্য পাত্রী দেখতে যাওয়া। গন্তব্যস্থলে পৌঁছাতে তাদের 1 ঘন্টার মতো সময় লাগলো। ঠিক সেদিনের মতোই নীল আর যে মেয়ের সঙ্গে তার বিয়ের কথাবার্তা বলছে সেই মেয়ে কথা বলতে ছাদে গেল। দেখুন মিস্টার, আপনি কানাডা প্রবাসী ভালো কোম্পানিতে চাকরি করছেন, আর আপনার বাবার অর্থ সম্পদের মোটামুটি বেশ ভালোই আছে। সেই জন্য আমার বাবা মা আপনার সঙ্গে জোর করে আমাকে বিয়ে দিতে চাইছে। মানে আপনি এসব কি বলছেন? আপনি আমাকে বিয়ে করতে রাজি নন, কিন্তু কেন বলেন তো? আমি কোন দিক থেকে কম? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি আপনাকে অভাবে বলিনি। দেখুন,
আমি একজনকে পছন্দ করি আর তাকে বিয়ে করব। আমি মনে করি একজনকে রেখে অন্যজনের সঙ্গে সংসার করতে পারবো না। আর এইসব কথা শোনার পর যদি আপনি বিয়েতে রাজি হন কিংবা আমাকে বিয়েটা করেন, তাহলে একটা কথা মনে রাখবেন, বিয়ে আপনি ঠিকই করবেন, কিন্তু বাসর করবে অন্য কেউ। চি চি চি, একটা মেয়ে মানুষ এসব কথা বলতে আপনার একটু লজ্জা করছে না? আপনি এসব কথা বলছেন কি করে? আমি একটা অপরিচিত ছেলে, তারপর আবার আমার সঙ্গে আপনার বিয়ের কথাও চলছে। আমি সব কিছু জানি, আর সব কিছু জানি বলেই এসব কথা আপনাকে বলছি, কারণ আপনি যাতে আমাকে বিয়েটা না করেন। আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে কিন্তু কখনো সুখী হতে পারবেন না। ঠিক আছে, আমি বিষয়টা বুঝতে পেরেছি, কিন্তু এখন আমি কি করব সেটা আপনি বলুন না। আমি আপনার বিষয়ে সব কিছু জেনেছি, তাই আমি আপনাকে একটা বুদ্ধি দেই। আপনি সেই বুদ্ধি অনুযায়ী কাজ করেন, তাহলে হয়ে যাবে। আপনি আপনার বাবা মাকে বলে দিবেন আমাকে আপনার পছন্দ হয়নি, তাহলে আর কোনো ঝামেলাই হবে না। আর আমার বাবা মা ও আমাকে কোনো প্রকার জবরদস্তি করতে পারবে না। কিন্তু আপনাকে তো আমার পছন্দ হয়েছে। হ্যাপি, যথেষ্ট সুন্দরী, শিক্ষিত, ভদ্র ফ্যামিলির মেয়ে। আপনাকে পছন্দ না হওয়ার তো কোনো কারণ নেই। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বিয়ে করেন, আমার কোনো সমস্যা নেই। তো বিয়ের পর আমি কিন্তু আমার বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে যাব, এটা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ওরে বাবা, থাক থাক, তাহলে আর আপনাকে আমার বিয়ে করতে হবে না। আপনি আপনার জায়গায় থাকেন আর আমি আমার জায়গায়। আমি বিয়ের আগে বিধবা হতে চাই না। তাহলে আর কোনোদিন না করে এক্ষুনি আপনি নিচে গিয়ে আপনার বাবা মা এবং আপনার পরিবারকে বলে দিবেন আমাকে আপনার পছন্দ নয়। তখন নীল আর ওই মেয়েটা দুজনেই নিচে চলে আসে, আর তখন তার মা বলে, এই মেয়েটাকে নিশ্চয়ই তোমার পছন্দ হয়েছে, তাই না? এখন কি আমরা বিয়ের কথা পাকা করতে পারি? না মা, আসলে এই মেয়েটাকে আমি বিয়ে করতে পারবো না। এই মেয়ের সঙ্গে আমার মতের দ্বিমত আছে। আর তোমরা তো একটা কথা খুব ভালো করেই জানো, যেখানে মন মিলে সেখানে খেলা যায়, কিন্তু যেখানে মন মিলে না সেখানে থাকাও যায় না। মানে কি বলছো তুমি? তুমি কি বলছো? তুমি এই মেয়েটাকে বিয়ে করতে পারবে না? কিন্তু কেন? এই মেয়েটা তো যথেষ্ট শিক্ষিত, সুন্দরী, স্মার্ট এবং উচ্চ বংশ মর্যাদা সম্পন্ন একটা মেয়ে। সেই সব কথা আমি জানি না আর জানতেও চাই না। আমার যেটা বলার সেটা আমি তোমাদের বলে দিয়েছি। এখন তোমরা কি এই মেয়েকে বিয়ে করতে পারবো না এটা নিশ্চিত? আচ্ছা ঠিক আছে, তুই যদি বিয়ে করতে না পারিস তাহলে তো আর আমাদের কিছুই করার নেই। আসলে তুমি খুব ভালো করেই জানো আমরা যাই কিছু করি না কেন তোমার জীবনে এমন কেউকে এনে দেব না যাকে নিয়ে তুমি মানিয়ে চলতে পারবা না। অতঃপর নীলের পরিবার মেয়ের পক্ষের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসে, আর বাড়িতে বসে বসে ভাবতে থাকে তাদের ছেলে কেমন মেয়েকে পছন্দ করবে। এটা তারা ভেবেই কুল কিনারা পায় না। এভাবে চলে গেল আরও 1 সপ্তাহ সময়। আজ থেকে তার বোনের মাস্টার্স পরীক্ষা শুরু হতে চলেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই তার বোন তাকে ডাকতে এসেছে। ভাইয়া, এই ভাইয়া, কি হলো? এখনো ঘুম থেকে উঠছিস না কেন? তুই তো আমাকে বললি যে আজকে আমাকে পরীক্ষার হলে নিয়ে যাবি, তাহলে এখনো ঘুম থেকে উঠছিস না কেন? তোর সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই 2 মিনিট দাঁড়া, আমি ফ্রেশ হয়ে এখন নিয়ে আসছি। তোকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে আসবো। বলতে বলতে বিছানা থেকে নামে, তারপর ফ্রেশ হয়ে এসে রিমিকে নিয়ে তার ভার্সিটি চলে যায়। নীল রিমিকে নিয়ে বাইকে করে এসেছে ভার্সিটির গেট দিয়ে। যেন ভিতরে প্রবেশ করতে যাবে অমনি একটা মেয়েকে দেখে একদম থমকে যায়। বাস, আল্লাহ, এটা মেয়ে না পরি? সে ভাবতেই পারছে না মেয়ে মানুষ এত সুন্দরী হতে পারে। নীল অপলক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে আছে। তখনই তার বোন তাকে বলে, কি ব্যাপার ভাইয়া, কি হয়েছে? তুই এই মেয়েটার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? মেয়েটা দেখতে অনেক সুন্দর, তাই না? হ্যাঁ অবশ্যই, অনেক সুন্দর। আর একটা কথা, এই মেয়েটার নাম সেতু, সে আমার বান্ধবী। আর আমার বান্ধবী সুন্দর না হয়ে পারে নাকি? ও তাই নাকি? তাহলে আমি এই মেয়েটাকে বিয়ে করব। আমি এক্ষুনি বাসায় গিয়ে বাবা মায়ের সঙ্গে এই মেয়ের বিষয়ে কথা বলবো আর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বলবো। তোর মাথা খারাপ হয়েছে নাকি? আমি সেটাই বুঝতে পারছি না। জানিস ওর বাবা পুলিশ কমিশনার, যেমন রাগী আর তেমনি ন্যায়পরায়ণ একজন অফিসার, কখনো অন্যায় সহ্য করে না। হ্যাঁ, পুলিশকে তো সেরকমই হওয়া উচিত। এখানে সমস্যার কি আছে? তুই কোনো চিন্তা করিস না, তোর বান্ধবীকে তোর ভাবি বানানো। ভাইয়া, আমার মনে হয় না তুই সেটা করতে পারবি,
কারণ আমার বান্ধবীকে আমি খুব ভালো করে চিনি। এই পর্যন্ত পড়াশোনা করেছি, প্রেম করা তো দূরের কথা, একটা ছেলের দিকে কখনো চোখ তুলে তাকায় না, আর সেখানে তুই ওকে পটাবি? আমার উপর তুই বিশ্বাস রাখতে পারিস। আমি যখন বলেছি তখন অবশ্যই করে দেখাবো। এই বিষয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না। যাই হোক, তোকে যেটা বলছিলাম, তুই আমাকে একটা হেল্প করতে পারবি? ওর ফোন নাম্বারটা আমাকে দিতে পারবি? এটুকু সাহায্য আমি তোর বোন হিসেবে করতে পারি। আমার মোবাইলে দেখবি সেতু নামে একটা নাম্বার সেভ করা আছে, ওটাই ওর নাম্বার। এখন আমি আসছি, আমার টাইম হয়ে গেছে। বলতে বলতে রিমি ভার্সিটির ভিতরে চলে যায় আর নীল সেখান থেকে চলে আসে। সে যেন একদম ওই মায়াপরীর প্রেমে পড়ে গেছে প্রথম দেখাতেই। আর বাড়িতে এসে রিমির ফোন থেকে সেতুর নাম্বারটা তুলে নেয় আর ফোন করতে থাকে, কিন্তু ফোন সুইচ অফ ছিল, কারণ সে তো বাসায় ছিল না। আর নীল এটা জানতো যে সে তো পরীক্ষা দিতে গেছে, তাই এখন হয়তো ফোন তুলবে না, তাই সে আর ফোন দেয়নি। দুপুরে 1টার মতো বাজে, তখনই রিমি বাসায় এসেছে। আর তাকে বাসায় আসতে দেখে নীল মনে মনে ভাবলো সেতু হয়তো এতক্ষণে বাসায় চলে গেছে, তাই সেতুর নাম্বারে ফোন করতে থাকে, কিন্তু মোবাইল তখনও সুইচ অফ বলছে। তাই নীল রিমিকে নিজের রুমে ডেকে নেয় আর বলে, কী ব্যাপার রিমি? সে তোর নাম্বারটা সে কখন থেকে ফোন দিচ্ছি, কিন্তু ফোন সুইচ অফ বলছে কেন? সে কি সারাদিন ফোন সুইচ অফ করে রাখে নাকি? সারাদিন কেন সে নিজের ফোন সুইচ অফ করে রাখতে যাবে? এই কিছুক্ষণ হলো ভার্সিটি থেকে এসেছে, এখন শুয়ে শুয়ে বিশ্রাম নেবে, তারপর ফোন অন করবে। তুই তো দেখছি প্রথম দেখাতেই প্রেমে দিওয়ানা হয়ে গেছিস। এতটা দিবানা হলে চলে নাকি? আর একটু ধৈর্য ধর না। দেখতে এত কথা বলতে আসিস না। প্রেম সম্পর্কে তুই কি জানিস বলতো? হ্যাঁ, এটা ঠিক যে আমি প্রথম দেখাতেই তোর বান্ধবীর প্রেমে পড়ে গেছি। আর এরকম একটা মেয়ের প্রেমে যে কেউ পড়বে, এখানে অবাক হওয়ার মতো কিছুই নেই। তাই একটা কথা বলছি, শোন। প্রেম কখন কার সঙ্গে কিভাবে হয় সেটা কেউ বলতে পারে না, আমিও বলতে পারিনি। যাই হোক, সেই বিষয়ে আর কথা বাড়াতে চাই না। তুই এখন যা, আমাকে একা থাকতে দে। হ্যাঁ, সে তো আমি চলে যাব, তোর সঙ্গে থাকার কোনো ইচ্ছে আমার নেই। আমি এখান থেকে চলে গেলেই বাঁচি, তোর বকবকানি শুনতে হবে না। যাই হোক, তুই কি বাবা মাকে এই বিষয়ে কিছু বলেছিস? আরে না, পাগল নাকি? আমি আগে মেয়েটার সঙ্গে কথা বলে দেখি, তার মত জানার চেষ্টা করি, তারপর না হয় পরিবারের সঙ্গে বলা যাবে। কিন্তু কোনো কিছু জানার আগেই যদি মনে করে সঙ্গে বিষয়টা খুলে বলি, আর তখন যদি সে আমাকে অ্যাকসেপ্ট করতে রাজি না হয়, তাহলে তো আমার মান সম্মান সব শেষ। হ্যাঁ, আমিও তোকে সেটাই বলতে চাইছিলাম। আগে ভাগে কিন্তু বলতে যাস না, আগে তার মনের অবস্থা বোঝার চেষ্টা কর। সে তোকে একসেপ্ট করবে কি না সেটা জানার চেষ্টা কর। সে যদি তোকে একসেপ্ট করে তাহলে তো প্লাস পয়েন্ট, তাহলে তুই পরিবারের সঙ্গে সব বলতে পারিস। কিন্তু যদি সে তোকে একসেপ্ট না করে তাহলে তো তোর মান সম্মান সব শেষ হয়ে যাবে। যাই হোক, এখন আমি আসছি। আমি কিন্তু এখন একটু ঘুমাবো, আমাকে আবার বিরক্ত করতে চাস না কিন্তু। ওকে, তুই যা, আমি দেখি আমার প্রিয় তোমার নাম্বারে ফোন দিয়ে প্রিয় তো আমাকে লাইনে পাই কিনা। তখন রিমি আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। আর এদিকে নীল পরপর সেতুর নাম্বারে ফোন করতেই থাকে, কিন্তু বরাবরের মতোই ফোন সুইচ অফ বলছিল। এদিকে দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা সময় চলে গেল। সেতু ততক্ষণে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে মোবাইলটা হাতে নিয়েছে। আর মোবাইলটা অন করতেই দেখে একটা অচেনা নাম্বার থেকে বেশ কিছু কল এসেছে। যেহেতু তার ফোনে মিস কল অ্যালার্ট চালু করা ছিল, সেতু মনে মনে চিন্তা করছে একটা অচেনা নাম্বার থেকে এতগুলো মিস কল কে দিয়েছে। তখনই আবার ওই নাম্বারটা থেকে ফোন আসে, তখন সে আর চিন্তা না করে ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম, কে বলছেন? আপনি আমাকে এতগুলো ফোন দিয়েছেন কেন? ওয়ালাইকুম সালাম। অবশেষে আপনি আমার ফোনটা রিসিভ করেছেন, তার জন্য আমি ধন্য হলাম। আমি তো সেই সকাল থেকে আপনার নাম্বারটা ডায়াল করে যাচ্ছি। হ্যাঁ, সেটা তো আমি দেখতেই পেলাম, কিন্তু কেন বলেন তো? আপনি কেন আমাকে এতবার ফোন করেছেন? আর আমার সঙ্গে আপনার কি এত দরকারি কথা যে আপনাকে এতবার আমাকে ফোন করতে হলো? শুধু দরকারি বললে ভুল হবে, খুবই দরকারি একটা কথা, সেটা আমি বলতে চাই। যাই হোক, তুমি সে তো ঠিক তো? আরে আপনি আমার নাম জানলেন কি করে? তার চাইতে বড় কথা হলো, আপনি আমার ফোন নাম্বার কোথায় পেলেন সেটা আগে বলেন। কে আপনি, কি আপনার পরিচয়? সব কিছুই জানতে পারবে ডার্লিং, কোনো সমস্যা নেই। সময় হোক, আমি তোমাকে সব কিছু জানাবো, কিন্তু এখন কোনো কিছু জানাতে আমি আগ্রহী নই। আপনার মনে হয় মাথায় সমস্যা আছে, তাই আমি আপনার সঙ্গে আর কোনো কথা বলতে চাই না। আমি এখন ফোনটা রাখছি, আমার এক্সাম চলছে, পড়াশোনা করতে হবে। তোমার এক্সাম চলছে সেটা আমি খুব ভালো করেই জানি,
কিন্তু তার চাইতেও বেশি দরকার আমার রয়েছে। আমি তোমাকে আজ তোমার ভার্সিটিতে দেখেছি। তোমাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগেছে। জীবনে প্রেম প্রেম কখনো করিনি, তাই কাউকে কিভাবে প্রপোজ করতে হয় সেটাও জানি না। তাই তোমাকে সরাসরি বলে ফেললাম, শুধু প্রেম নয়, আমি তোমাকে বিয়ে করতে চাই। এবার তো আপনার কথা শুনে আমার মনে হচ্ছে আপনি সরকারি পাবনা থেকে পালিয়ে এখানে চলে এসেছেন। যাই হোক, আমি আপনাকে কিছু বলতে চাই না, কারণ আপনার মতো একটা পাগলের সঙ্গে কোনো কথা থাকতে পারে না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এই কথা বলে সেতু আর কোনো উত্তরের অপেক্ষা না করেই ফোনটা কেটে দেয়। আর এদিকে নীল বারবার ফোন দিতেই থাকে। সেতু নীলের ফোনের জ্বালায় অতিষ্ঠ হয়ে ফোনটা আবার সুইচ অফ করে দেয়, কারণ এখন পাগলের সঙ্গে পাগলামি করার সময় তার নেই, তার এক্সাম চলছে। নীল যখন আবার রিমির রুমে যায়, গিয়ে দেখে রিমি পড়তে বসেছে। কি ব্যাপার রিমি? আমি তোর বান্ধবীকে ফোন দিলাম, ঠিকঠাক কোনো কথা বলার আগেই সে ফোনটা কেটে দিয়ে ফোনটা সুইচ অফ করে দিল কেন বলতো? আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমাদের এক্সাম চলছে এখন, ফোন দিয়ে বিরক্ত করা ঠিক নয়। তাছাড়া একটা কথা তোমাকে আমি ভালো করে বলে দিয়েছি, তুমি সেতুকে এভাবে বিরক্ত করতে যেও না। তার বাবা কিন্তু পুলিশ কমিশনার, এটা ভুলে যেও না। আরে তার বাবা পুলিশ কমিশনার, তাতে আমার কি হয়েছে? এটা তো আমার জন্য আরও প্লাস পয়েন্ট, কারণ আমার শ্বশুর মশাই আমাদের এই এলাকার পুলিশ কমিশনার। এটা তো আমার জন্য অনেক সুবিধাজনক একটা বিষয়। যাই হোক, তুই এক্ষুনি আমার সঙ্গে চল, আমাকে নিয়ে সেতুদের বাসায় যাবি। তোর আসলে মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোকে বলার মতো কিছুই নেই। এদিকে আমাদের এক্সাম চলছে আর তুই কি না আমাকে বলছিস তোকে নিয়ে সেতুদের বাসায় যেতে হবে? এটা হাস্যকর বই কি। আমি এখন পারবো না। ভাইয়া, তুই আমার রুম থেকে বের হয়ে যা। আর তুই সেদিন থেকে বের হ, তাহলে কিন্তু আমি তোর নামে মার কাছে বিচার দিতে বাধ্য হব। সে তোর যা ইচ্ছে তাই করতে পারিস, আমি কিছুই বলবো না, কিন্তু তুই এখন আমাকে নিয়ে ওদের বাড়িতে যাবি, এটাই কনফার্ম। এই কথা বলে নীল রিমির হাত ধরে টানতে টানতে বাসা থেকে বের হয়, আর গাড়িতে করে সে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তাদের বাড়ি খুব একটা দূরে ছিল না, যেতে মাত্র 10 মিনিটের মতো সময় লাগলো। নীল পিছনে দাঁড়িয়ে আছে আর রিমিকে বলেছে সামনে দাঁড়িয়ে দরজায় কলিং বেল চাপ দিতে। রিমি নীলের কথা মতো দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপ দিল। প্রায় কিছুক্ষণ পর তাদের বাসার কাজের মেয়েটা এসে দরজা খুলে দিল, আর নীল তখন ভিতরে প্রবেশ করলো। রিমি কাজের মেয়ের কাছ থেকে জানতে পারলো সেতু এখন নিজের রুমেই আছে, তাই তারা ড্রয়িং রুমে দেরি না করে সোজা সেতুর রুমে চলে গেল। রুমের দরজার সামনে গিয়ে দেখে রুমের দরজা ভিতর থেকে লক করা, তাই রিমি দরজায় নক করে না। কিছুক্ষণ পর সেতু দরজা খুলে দিল। রিমিকে এই অসময়ে দেখে সেতু অনেকটা অবাক হয়ে রিমিকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার দোস্ত, কি হয়েছে? কোনো সমস্যা নাকি? এই হঠাৎ অসময়ে আমার বাসায় তুই কেন আসলি? কি ব্যাপার দোস্ত, কি হয়েছে? কোনো সমস্যা নাকি? হঠাৎ অসময়ে আমার বাসায় তুই কেন আসলি? তোকে তো কখনো এভাবে হঠাৎ আমার বাসায় আসতে দেখা যায় না। তাছাড়া এখন আমাদের এক্সাম চলছে, এখন তো মোটেই আসার কথা নয়। আমি খুব সমস্যায় পড়ে এসেছি। আমি নিজে নিজে আসতে চাইনি, বাধ্য হয়ে এসেছি। কিন্তু তোকে বিষয়টা কিভাবে বলি আমি সেটা বুঝতে পারছি না, কারণ বিষয়টা একটু সিক্রেট। তুই কোনো সমস্যায় পড়ে এসেছিস সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু কি হয়েছে সেটা আমাকে বল। তুই যদি আমাকে না বলিস তোর কি হয়েছে, তাহলে আমি বুঝবো কিভাবে, সেটাই আমাকে বল। আসলে দোস্ত, সেরকম কোনো সমস্যা নাই। আমার ভাইয়া আমাকে তোর কাছে নিয়ে এসেছে। আমার ভাইয়া তোর সাথে কথা বলতে চায়। আমার ভাইয়া আমাকে জোর করে তোর বাসায় নিয়ে এসেছে। দেখ রিমি, আসলে তুই কি বলতে চাইছিস আমি কিন্তু তোর কথাটা আসলে বুঝতে পারছি না। কি হয়েছে তুই আমাকে খুলে বল। আমি তোকে সব কিছু বলতে পারবো না, আর আমি নিজের মুখে তোকে এই ব্যাপারে কিছু বলতেও চাই না। ভাইয়া বাহিরে অপেক্ষা করছে, তুই যদি অনুমতি দিস তাহলে আমি ভাইয়াকে বলবো তোর সঙ্গে এসে কথা বলতে। আচ্ছা ঠিক আছে, তোর ভাইকে বল ভেতরে আসতে, কিন্তু হেয়ালিপনা আমার একদমই পছন্দ নয়। তোর ভাইকে বল কি বলবে বলতে। তখনই রিমি সেখান থেকে উঠে গিয়ে তার ভাইয়াকে ডাক দেয় ভিতরে আসার জন্য, আর তখনই তার ভাইয়া ভিতরে আসে। নীল ভিতরে আসতেই সেতু তাকে বলে, কি ব্যাপার, কি হয়েছে, কি সমস্যা আপনার? আপনি কেন আমার সঙ্গে কথা বলতে চান? আমি আপনার সঙ্গে পার্সোনালি কথা বলতে চাই। আমাদের দুজনের মাঝখানে কেউ থাকুক সেটা আমি চাই না। রিমি, তুই বাইরে গিয়ে অপেক্ষা কর। এক মিনিট,
আপনি ভাবলেন কি করে আমি একা ঘরে আপনার সঙ্গে কথা বলবো? আপনার মাথা ঠিক আছে তো, নাকি পুরোটাই গেছে? দেখুন, আমি আপনার সঙ্গে কখনো কথা বলতে পারবো না। রিমি এখানেই থাকবে, আপনার যা বলার বলতে পারেন, নয়তো এখান থেকে সোজা চলে যেতে পারেন। আই ডোন্ট কেয়ার। ওকে ঠিক আছে, আমি বলছি। আপনাকে আমার পছন্দ হয়েছে। আমি প্রথম দেখাতেই আপনার প্রেমে পড়ে গেছি। আপনাকে বিয়ে করতে চাই, ব্যাস এইটুকুই। আপনার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। আপনি সোজা আমার বাড়িতে এসে আমাকে বিয়ে আর প্রেমের প্রস্তাব দিয়েছেন। এত বড় সাহস আপনি কোথায় পেলেন? আপনি জানেন আমার বাবা এই এলাকার পুলিশ কমিশনার। আমার বাবা যদি এই বিষয়টা জানতে পারে তাহলে আপনার কি অবস্থা হবে? যদি ওই সব কিছু জানার কোনো আগ্রহ আমার নেই, কিন্তু আমি ইতিমধ্যে রিমির কাছ থেকে সব কিছুই জানতে পেরেছি। তোমার বাবা পুলিশ কমিশনার, তাতে আমার কোনো সমস্যা নেই, বরং এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। আমার শ্বশুর মশাই এলাকার পুলিশ কমিশনার। যাই হোক, এখন আমি তোমার কাছ থেকে যেটা জানতে এসেছি যে তুমি আমাকে সেটাই বলো। শোন রিমি, আমার মনে হয় তোর ভাইয়ের মাথায় সমস্যা হয়েছে। তোর ভাইকে একটু মেন্টালি ট্রিটমেন্ট করানোর বন্দোবস্ত কর, তা না হলে কিন্তু কয়েকদিনের মধ্যে তাকে নিয়ে পাবনা যেতে হবে বলে দিলাম। দেখ, তোদের ব্যাপারে যদিও আমার না করার কোনো ইচ্ছে নেই, কিন্তু তারপরেও বলছি, তোরা যা ইচ্ছা কর, কিন্তু এর মধ্যে আমাকে টানতে যাস না। ভাইয়া আমাকে জোর করে ধরে নিয়ে এসেছে বলেই আমি এখানে এসেছি, নয়তো এখানে আসার কোনো আগ্রহ আমার ছিল না। যাই হোক, তোদের ব্যাপারে তোরা সিদ্ধান্ত নে, এখানে আমি তো কেউ না। সব সমস্যার মূল কারণ হলে তুই। আর তুই বলছিস তুই এখানে কেউ না? তুই কেন তোর ভাইকে এখানে নিয়ে এসছিস? তুই জানিস না এসব কিছু আমি পছন্দ করি না? তুই তোর ভাইকে এখান থেকে নিয়ে যাওয়ার বলে দে। আজকের পর যেন কখনো আমার সামনে এসব পাগলামো করতে না আসে। এ ব্যাপারে আমি মাপ চাই। আমার ভাইয়ের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাইছি না, কারণ লাইফটা তার ডিসিশন নিয়ে সে নিবে, এখানে আমি তো কেউ না। তাছাড়া বিয়ে আর জীবন কাটানোর ব্যাপার বলে কথা, সেখানে আমি কেন ভাইয়ার কথা বলতে যাই? যাই হোক ভাইয়া, তোর কথা বলা শেষ হলে এবার আমাকে নিয়ে বাসায় চল। আমার তো কালকে এক্সাম আছে, কালকে এক্সাম দিতে হবে, তাই এখন আমার পড়াশোনা করাটা খুবই ইম্পর্টেন্ট। তোর প্রেম করা বা বিয়ে করা নিয়ে তোর যেমন মাথা ব্যথা, তেমনি আমার পড়াশোনা নিয়ে আমার মাথা ব্যথা, বুঝতে পেরেছিস? এভাবে কেন বলছিস? বল না, পরীক্ষা তো আর তুই একা দিবি না, আমার বউ তো দেবে। তাহলে তুই এত ব্যস্ত কেন হচ্ছিস বল? দেখুন, আমি কিন্তু আপনাকে আর সহ্য করতে পারছি না। এখন যদি আপনি এখান থেকে বের হয়ে না যান তাহলে কিন্তু আমি এক্ষুনি আমার বাবাকে ফোন করব। থানা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়। আমার বাবার আজ থেকে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু তারপর কি হবে সেটা গ্যারান্টি আমি দিতে পারবো না। আচ্ছা ডার্লিং, ঠিক আছে, কোনো কিছুই গ্যারান্টি তোমাকে দিতে হবে না। আমি নিজেই এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, আমি আগামী 3 দিনের মধ্যেই তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসব। আর তখন কিন্তু তুমি কোনোভাবে অনুরোধ করতে পারবে না, বলে দিলাম। আপনি নিজেকে কি মনে করেন সেটাই আমাকে বলেন তো শুনি। আপনি আমাকে ওপেন থ্রেট দিচ্ছেন আপনি বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন, আমি যেন রাজি হয়ে যাই। কেন? আপনার মধ্যে কি এমন আছে যার জন্য আমাকে রাজি হতেই হবে? আমার মতো বিশেষ কোনো গুণ আছে কিনা সেটা আমি জানি না, কিন্তু তুমি এমন একটা জিনিস যেটাকে প্রথম থেকে আমি ভালোবেসে ফেলেছি, যেটাকে ছাড়া আমার বেঁচে থাকা একদমই সম্ভব নয়। তাই তোমাকে আমি বিয়ে করে সারা জীবনের জন্য আমার কাছে রাখতে চাই। তাহলে আমি বলবো আর কোনো দিন আপনি আমার বাসায় না আসেন, কারণ আপনার মতো সাচরা মার্কা যে ছেলে প্রথম দেখাতেই একটা মেয়েকে প্রেমের প্রস্তাব দিতে পারে, সেই ছেলেকে আর যাই হোক আমার মতো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন একটা মেয়ের প্রেম বা বিয়ে কোনোটাই করা সম্ভব নয়। সে আপনি আমাকে বলেন আর যাই বলেন, আমি কিছুই মনে করব না, কিন্তু আমার যেটা সঠিক মনে হয়েছে আমি আপনাকে সেটাই বলেছি। আমি আপনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি আর আপনাকে বিয়ে করতে চাই। এখানে আপনি আমাকে ছেঁচড়া বলেন আর যাই বলেন। এই কথা বলে নীলার কোনো উত্তরের অপেক্ষা না করে রিমিকে নিয়ে সেখান থেকে বের হয়ে গেল। সোজা তাদের বাড়িতে চলে আসে আর এদিকে বাড়িতে নিজের রুমে চলে যায় আর পড়তে বসে।
এভাবে কেটে গেল আরও 2 দিন। পরের দিন সকাল হতে না হতেই নীলের বাবা মা আর নীল রেডি হতে শুরু করে। এই অবস্থা দেখে রিমি তাদের বলে, কি ব্যাপার, কি হয়েছে? তোমরা কি কোথাও যাচ্ছ নাকি? সকালবেলায় সবাই রেডি হয়েছো কেন? ঢং করিস না তো, এত ঢং করা ভালো লাগে না। যেখানে তুই সব কিছু জানিস, এখানে আবার জিজ্ঞাসা করছিস কেন? আজব ব্যাপার, তোমরা আমার সঙ্গে এরকম আচরণ করছো কেন? আমি কিভাবে জানবো তোমরা কোথায় যাচ্ছ? তাছাড়া তোমরা কেউ তো একবারও আমার সঙ্গে বলনি যে তোমরা আজ আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছ। তাহলে আমি জানবো কি করে? তোমরা নিজেই সেটা আমাকে বলো। ঠিক আছে, তোকে কোনো কিছু জানতে হবে না, আর কোনো কিছুই জানার কোনো প্রয়োজন নেই। এখন তুই আমাকে এটা বল, তুই আমাদের সঙ্গে যাবি কিনা? মা, রিমির যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ রিমি এখানে গেলে সে তো রাগ দেখাতে পারে, তাই আমি চাই না সেখানে মিসবিহেভিয়ার কিছু হোক। রিমির সেখানে যাওয়ার প্রয়োজন নেই। রিমি বাড়িতে থাক, যা দুর্যোগ হওয়ার আমাদের উপর দিয়েই হোক। তোদের বন্ধুত্বের মাঝখানে কোনো ঝামেলা আসার কোনো প্রয়োজন নেই। কিন্তু সে তো রিমির বান্ধবী, আর সেখানে যাওয়ার জন্য আমার মনে হয় রিমিকে আমাদের সঙ্গে নিয়ে যাওয়া উচিত ছিল। না, আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার ছেলে যেটা বলেছে আমার মনে হয় সেটাই ঠিক। কারণ আমি সেখানে গেলে সে হয়তো আমার সঙ্গে খারাপ আচরণ করতে পারে, সে আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি চাই না তোমার ছেলের জন্য আমাদের বন্ধুত্বের সম্পর্কটা নষ্ট হোক। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোরা যেটা ভালো মনে করিস সেটাই কর। আমার কি, যাতে যাই হোক, নীল এখন কি বাসা থেকে বের হবি না কি? এখনো বসে বসে গল্প করবি? তখন তার মা তার আর কোনো কথার উত্তর দিল না। চুপচাপ বাসা থেকে বের হয়ে এলো আর দেখতে দেখতে সেতুদের বাড়িতে চলে গেল। কিন্তু একটা কথা সেটা হলো, নীল আর তার পরিবার আজ সেতুদের বাড়িতে কোনো কিছু না জানিয়ে চলে এসেছে, যেটার জন্য সেতু এবং তার পরিবার কোনোভাবেই প্রস্তুত ছিল না। তবে একটা প্লাস পয়েন্ট ছিল, সেটা হলো আজ শুক্রবার, সবাই বাসায় আছে। আর সেখানে পৌঁছে নীলের মা তাদের দরজায় নক করে। বেশ কিছুক্ষণের মধ্যে সেতু এসে দরজা খুলে দেয়। দরজা খুলেই দেখতে পাই দরজার বাইরে নীলের মা দাঁড়িয়ে আছে। সে নীলের মাকে দেখে বেশ অবাক হয়। আসসালামু আলাইকুম আন্টি, কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? আজ হঠাৎ কোনো খবর না দিয়ে আপনি আমাদের বাসায়? কই রিমি তো আমাকে এই ব্যাপারে কিছুই বললো না যে আপনি আমাদের বাসায় আসবেন। হঠাৎ করে চলে এসেছি বলে কি তুমি আমাকে এখানে দাঁড় করিয়ে রাখবে? ভিতরে যেতে বলবে না? চলো ভিতরে যাই, তারপর কথা বলি। আন্টি অবশ্যই ভেতরে চলুন। নীলের মা বাবা আর নীল ভিতরে ড্রয়িং রুমে বসে, আর সেতু তখন ভিতরের রুমে চলে যায়। কিছুক্ষণ পর সেতুর বাবা সেখানে এসে উপস্থিত হয় আর নীলের মাকে দেখে বলে, কি ব্যাপার ভাবি, আপনি এত সচরাচর বাসায় আসেন না, হঠাৎ কেন? কিছু না জানিয়ে চলে গেলেন, কি হয়েছে? কোনো সমস্যা নাকি? আর পাশে ওটা কে? ওটা আমার ছেলে নীল, কানাডায় থাকে, সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। কয়েকদিনের জন্য বাংলাদেশে এসেছে, তাই আপনাদের এখানে নিয়ে এলাম। ও তাই নাকি? তাহলে তো খুব ভালোই কথা। যাই হোক, আপনারা বসুন। আমি আপনার ভাবিকে বলছি আপনাদের জন্য রান্নাবান্না আয়োজন করতে। আজ কিন্তু সবাই একসঙ্গে দুপুরের খাবার খাবো, তারপর কিন্তু আপনাদেরকে এখান থেকে যেতে হবে। তার আগে কিন্তু কোনোভাবে এখান থেকে যাওয়া চলবে না। সে সব কিছু নিয়ে না হয় পরে আলোচনা করা যাবে, কিন্তু আমি আপনার সঙ্গে অন্য একটা বিষয়ে আলোচনা করতে এসেছি। আপনি যদি অনুমতি দেন, আমি সেই বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই। আরে ভাবি, আপনার মেয়ের সঙ্গে আমার মেয়ের বন্ধুত্ব অনেক দিনের। আমরা অনেক দিন ধরেই পরিচিত। আমরা যদি কখনো কোনো সমস্যায় পড়ে থাকি তাহলে সেটা একে অপরের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু এখন আপনি কেন এভাবে বলছেন? আপনার কোনো সমস্যা হয়ে থাকলে আপনি আমাকে সরাসরি বলেন। আমি আপনাকে এই বিষয়টা বলতে পারবো না, আপনি আপনার ভাইয়ের কাছ থেকে শুনে নেন আমরা কী জন্য আপনার এখানে এসেছি। নীলের বাবা, তুমি ওনাকে বিষয়টা বলো। আসলে আমরা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। আমার ছেলে নীল সেদিন আমার মেয়েকে নিয়ে ভার্সিটি গিয়েছিল, আর সেখানেই আপনার মেয়ের সঙ্গে দেখা হয়। আর আপনার মেয়েকে প্রথম দেখাতেই তার পছন্দ হয়ে গেছে, তাই আমরা এই বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। এসব আপনি কি বলছেন?
আমি তাই করি। আমার মেয়ের বিয়ে শাদী নিয়ে চিন্তা করছি না। আসলে ঘটনা যেটা হয়েছে সেটা হলো আমার মেয়ে পড়াশোনা করছে, তারপর সে চাকরি বাকরি করে, তারপর আমরা তার বিয়ে শাদী নিয়ে চিন্তা ভাবনা করব। আসলে আমরা জোর করে কোনো কিছু কারোর ওপর চাপিয়ে দিতে চাই না। আমার মেয়ের ইচ্ছে আছে পড়াশোনা শেষ করে চাকরি করতে চায়, তাই আমরা এখানে কি করব বলেন? হ্যাঁ, সেটা আমরা জানি, কিন্তু দেখুন, আপনার মেয়ের পড়াশোনায় কখনো কোনো ব্যাঘাত ঘটবে না। আমার ছেলে কানাডা প্রবাসী, বিয়ের পর বউ নিয়ে সেখানে চলে যাবে। সে তো সেখানে থেকে পড়াশোনা আর চাকরি সব কিছু করতে পারবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আর আমরা এই যুগের শ্বশুর শাশুড়ি, আমরা কখনোই চাইবো না আমাদের ছেলের বউ ছেলেকে রেখে আমাদের সঙ্গে থাকুক বা তার লাইফ নিয়ে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করুক। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি, কারণ আপনাদের সঙ্গে পরিচিত তো আমাদের মোটামুটি অনেক দিনেরই, তাই না? আপনাদের সম্পর্কে কোনো কিছু আমাদের অজানা নয়, কিন্তু সমস্যা হলো আমাদের মেয়ে, সে কি আদৌ রাজি হবে আপনার ছেলেকে বিয়ে করতে? আমার মেয়ে যদি আপনার ছেলেকে বিয়ে করতে রাজি হয় তাহলে বিয়েতে আমাদের কোনো আপত্তি থাকবে না, কিন্তু আমার মেয়ে যদি আপনার ছেলেকে বিয়ে করতে রাজি না হয় তাহলে কিন্তু আমরা আপনাদের মেয়েকে কোনোভাবেই কোনো প্রকার জোর করতে পারবো না। এটা আমি আপনাদের আগেই বলে দিলাম। দেখুন, মেয়েটা আপনার অভিজাত সন্তান, মেয়েটা কেন আপনার কথা শুনবে না? আমার ছেলে আপনার মেয়েকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে, তাই সে সবার প্রথমে আপনার মেয়ের সঙ্গে সরাসরি কথা বলে, কিন্তু আপনার মেয়ে তাকে সরাসরি রিজেক্ট করে দেয়। আর সেজন্যই আমার ছেলে বিষয়টা আমাদের সঙ্গে শেয়ার করেছে। আর একটা কথা, আমার ছেলে কিন্তু বিয়ে করার জন্যই 1 মাসের ছুটিতে বাংলাদেশে এসেছে। দেখো না, আমি তো আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি আমার মেয়ের ইচ্ছা বিরুদ্ধে আমরা কোনো কিছুই করতে চাই না বা করতে পারবো না। কিন্তু এখন যেহেতু আপনারা আমাদের পারিবারিক আত্মীয়, মানে আপনারা মেয়ে আর আমার মেয়ে অনেক দিনের বন্ধু, সেই জায়গা থেকে আমি একবার আমার মেয়ের সঙ্গে কথা বলে দেখতে পারি। কিন্তু তারপরও যদি আমার মেয়ে এই বিয়েতে রাজি না হয় তখন কিন্তু আমি আর কিছুই করতে পারবো না, আর আপনারা আমাকে দোষারোপ করতে পারবেন না। আপনি কথা বলবেন নাকি অন্য কিছু করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে আমরা কিছুই জানতে চাই না। কিন্তু একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, সেটা হলো আপনার মেয়েকে যেভাবেই হোক আমার ছেলের সঙ্গে বিয়ে দিতে রাজি করাতে হবে, এটা আপনার দায়িত্ব। হ্যাঁ, এই বিষয়ে আমি আপনাকে রিকোয়েস্ট করব, কারণ আমার ছেলেটা সব দিক থেকেই পারফেক্ট আপনার মেয়েকে বিয়ে করার জন্য। তাহলে আপনার মেয়ে কেন আমার ছেলেকে বিয়ে করবে না? তাছাড়া আমরা তো আমাদের বিষয়ে সব কিছুই বললাম, সব কিছুই তো আপনি শুনলেন, তাই আপনি তো একবার অন্তত আমাদের হয়ে আপনার মেয়েকে রিকোয়েস্ট করতেই পারেন। আচ্ছা ভাইজান, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনারা এখানে বসে গল্প করুন। আপনার ভাবি মনে হয় রান্না প্রায় শেষ নিয়ে এসেছে, আমরা দুপুরের খাবারটা একসঙ্গে খাই, তারপর না হয় আমাদের মেয়ের সঙ্গে এই বিষয়ে আলোচনা করি। ঠিক আছে আঙ্কেল, কোনো সমস্যা নেই। আপনার যেটা ভালো মনে হয় আপনি তাই করুন, কিন্তু আপনার মেয়েকে রাজি করাতেই হবে। একটা কথা আপনাকে বলতে চাই, আপনি হয়তো গল্প কিন্তু উপন্যাসে পড়েছেন, মানুষ পছন্দের কিংবা ভালোবাসার মানুষের জন্য কিন্তু জীবনে অনেক কিছু করতে পারে। তবে আমি সেই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আপনার মেয়েকে আমার ভালো লেগেছে, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, জাস্ট এটুকুই বলতে চাই। ঠিক আছে বাবা, তুমি আমার উপর ভরসা রাখো। আমি আশা করি আমি আমার মেয়ের কাছে রিকোয়েস্ট করে কিছু বললে আমার মেয়ে সেটা ফেলে দেবে না। তবে একটা কথা মনে রাখো, আমার মেয়ের সঙ্গে কখনো অন্যায় কিছু আমি কে বা কী সে বিষয়ে নিশ্চয়ই তুমি অবগত। হ্যাঁ, সেই সব কিছু আমি আমার বোনের কাছ থেকে শুনলাম আপনি পুলিশ কমিশনার, তাতে আমি কোনো অবাক হইনি, কারণ আমি খুব ভালো করেই জানি আপনি পুলিশ কমিশনার হওয়ার জন্য যথেষ্ট যোগ্যতা অর্জন করেছেন এবং যথেষ্ট জ্ঞান বুদ্ধি সম্পন্ন একজন মানুষ আপনাকে
কোনো কিছু খুলেই বলতে হয় না, শুধু একটু ক্লু দিলেই আপনি ভালোভাবে বুঝতে পারেন। যাই হোক, সে ব্যাপারে কথা বলতে চাই না। আপনার মেয়েকে আমার লাগবেই। এরপর নীল আর কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে। আর এদিকে নীলের বাবা মা আর সেতুর বাবা বসে গল্প করতে থাকে। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। সেতুর মা রান্নাবান্না শেষ করে সবাইকে ডাইনিং টেবিলে দুপুরের খাবার খেতে ডাকলো। সবাই একসঙ্গে খেতে বসলো। সবাইকে খাবার পরিবেশন করতে করতে সেতুর মা নীলের মাকে প্রশ্ন করে, কী ব্যাপার ভাবি, কোনো কারণে এখানে এসেছেন নাকি? আপনাকে তো সচরাচর আমাদের বাসায় আসতে দেখা যায় না। তাছাড়া ভাইয়া আর সঙ্গে আপনার ছেলের হয়েছে। আমি বলছি তোমাকে, আসলে তারা সেতুর বিষয়ে এসেছে। ওনার ছেলে নীল কানাডায় প্রবাসী, সেখানে একটা সফটওয়্যারের কোম্পানিতে চাকরি করে, ভালো টাকা স্যালারি পায়। আর সেই দিন তোমার মেয়ের সঙ্গে ভার্সিটিতে দেখা হয়েছে। তোমার মেয়েকে নীল পছন্দ করেছে, তাই তারা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। ও তাই নাকি? তাহলে তুমি ওই বিষয়টা এতক্ষণ ধরে আমার সঙ্গে কেন বলছো না বলো? এটা তো খুবই খুশির খবর। ওনার ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিতে পারবো। এটা তোমার কাছে খুশির খবর মনে হচ্ছে নাকি? কিন্তু আমার কাছে তো চিন্তার খবর মনে হচ্ছে। কারণ সেতু কি এই বিয়েতে রাজি হবে? সেতু তো কখনোই প্রবাসী ছেলেদের পছন্দ করে না, সেটা তুমি তো ভালো করেই জানো। সে তো নিজের দেশ আর দেশের মানুষ খুব ভালোবাসে। সে কি কখনো রাজি হবে বিয়ে করে নীলের সঙ্গে কানাডায় প্রবাসী হয়ে যেতে? কেন রাজি হবে না? 100 বার রাজি হবে। আর তাকে রাজি হইতেই হবে, কেননা নীল যথেষ্ট ভালো একটা ছেলে আর সে কানাডায় প্রবাসী। তার নাম মানে এই নয় যে সে ছেলে হিসেবে খারাপ। ছেলে হিসেবে নীলকে আমার যথেষ্ট পছন্দ হয়েছে। নিজেকে মেয়ে বিয়ে দেওয়ার খুব কঠিন একটা ব্যাপার। তুমি নিজেই চিন্তা করে দেখো, নীল নিজে থেকে বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে, কিন্তু আজ পর্যন্ত কয়টা সেটেল ছেলে তোমার মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে? কোন ছেলে তোমার মেয়েকে কোন বিয়ের কিংবা প্রেমের প্রস্তাব দেয় না, বাদ দিতে পারে না, সেটা তুমি খুব ভালো করে জানো। সে বিষয়ে আমি আমাদের সামনে কোনো কথা বলতে চাই না। কিন্তু এখন তোমার মেয়েকে কিভাবে রাজি করাবে সেটা নিয়েই তুমি চিন্তা করো। আপাতত অন্য কোনো কথা বলতে চাই না। দেখুন আঙ্কেল, আমি কিন্তু একবারই আপনাকে বলেছি, আপনি আমাকে রাজি করানোর দায়িত্ব শুধুমাত্র আপনার। কারণ আপনার মেয়ের সঙ্গে আমি যখন কথা বলেছি তখন বুঝতে পেরেছি আপনার মেয়ে যদি এই দুনিয়ায় কারো কথা শুনে সেটা হলেন আপনি। কারণ আপনি যখন তাকে প্রস্তাব দিতে গিয়েছিলেন আমি যখন তাকে প্রস্তাব দিতে গিয়েছিলাম সে সরাসরি আপনার ভয় দেখিয়েছিল। আমি ভেবেছিলাম হয়তো আপনি খুবই রাগী প্রকৃতির একজন মানুষ, কিন্তু আপনাকে দেখে আমার সেই চিন্তা বুঝে গেছে। আমি বুঝতে পেরেছি আপনি একজন সুষ্ঠু সুজ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি। আপনি কোনো কিছু সিদ্ধান্ত নিলে চিন্তা ভাবনা করে তারপরেই নেন। তাই আপনাকে আমার পছন্দ হয়েছে আর আপনার উপর আমার অনেকটা বিশ্বাসও জন্মে গেছে। তুমি যে আমার উপর না দেখিয়েই বিশ্বাসের ভরসা করতে পেরেছো সেটা আমি তোমার কথাবার্তা শুনেই বুঝতে পেরেছি। যাই হোক, তুমি কোনো চিন্তা করো না, আমি আমার মেয়ের সঙ্গে কথা বলে দেখছি কি করা যায়। হ্যাঁ ভাইজান, আপনি যেভাবেই পারেন আপনার মেয়েকে রাজি করান। আসলে নীলের বিয়ের সম্বন্ধ ঠিক করে তাকে আমরা বাংলাদেশে আসতে বলেছিলাম, কিন্তু যে মেয়ের সঙ্গে তার বিয়ের সম্বন্ধ ঠিক করেছি সে মেয়েকে তার পছন্দ হয়নি। আপনি শুনলে আরও অবাক হবেন যে আমরা বিয়ের সমস্ত কেনাকাটা শেষ করে নীলকে বাংলাদেশে আসতে বলেছি, যাতে বিয়ের সম্বন্ধ ঠিক হওয়ার পর কেনাকাটা করে আমাদের আর সময় নষ্ট না করতে হয়। মানে ভাবি, এসব আপনি কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনাদের সব কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। বিষয়টা কি হয়েছে সেটা আমাদের একটু খুলে বলবেন? আমি বিষয়টা বোঝার চেষ্টা করি। আসলে নীল আমাদের একমাত্র ছেলে, আর সে কানাডায় চাকরি করছে প্রায় 5 বছর ধরে। এখন তার বিয়ের উপযুক্ত সময়, তাই আমরা চাইছিলাম তাকে বিয়ে করাতে, কিন্তু তার কোম্পানি থেকে তাকে কোনোভাবেই লম্বা ছুটি দিচ্ছিল না। অনেক কষ্ট করে
1 মাসের জন্য ছুটি ম্যানেজ করতে পেরেছে। তবে আপনি তো খুব ভালো করেই জানেন বিয়ে শাদীর মতো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ কাজ এই অল্প সময়ের মধ্যেই করা কোনোভাবেই সম্ভব নয়। তাই আমরা আমাদের পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম সমস্ত কেনাকাটা আগেই কমপ্লিট করে রাখবো। নীল আসার পর শুধু পাত্রী দেখা হবে। আচ্ছা, পাত্রীও আমরা দেখে রেখেছিলাম। আমাদের যাচাই করা 5 জন পাত্রী ছিল, কিন্তু এর মধ্যে কাউকে আমার ছেলে পছন্দ হয়নি। হয়তোবা তাদের সঙ্গে আমার ছেলের মতের অমিল, নয়তোবা অন্য কিছু। তাহলে তো এটা খুব চিন্তার বিষয়। কিন্তু এখন আমার কথা হলো, আমার মেয়ের মধ্যে এমন কি আছে যেটা দেখে নীল তুমি আমার মেয়েকে পছন্দ করে ফেলেছো? দেখুন আঙ্কেল, আপনার মেয়ের মধ্যে সেরকম আলাদা করে কি আছে আমি বলতে পারবো না, কিন্তু তাকে দেখে আমার বুকের বাম পাশে শিহরণ জাগে। তাকে দেখলে আমার এগিয়ে যাওয়ার চিন্তা আসে। তাকে দেখলে আমার 1000 বছর বেঁচে থাকতে ইচ্ছে করে। এর বেশি আমি কিছুই বলতে পারবো না। এইভাবে কথা বলতে বলতেই তাদের দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেল। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, আজ সবাই দুপুরে খাবার খেয়ে নিল, কিন্তু সেতু যে আজ দুপুরের খাবার খায়নি সেটা কারোরই খেয়াল ছিল না। তখনই হঠাৎ সেতুর মা বলে, এই যে তুমি একা কী করছো? তুমি তো তোমার মেয়েকে না দিয়ে দুপুরে খাবার খেয়ে ফেলেছো। এর জন্য তোমাকে কি পানিশমেন্ট পেতে হবে সেটা তুমি জানো? ফায়ার লাইট, আমি কি করলাম? আসলে ওনাদের সঙ্গে গল্প করতে করতে আমি সেতুর কথা ভুলে গিয়েছিলাম যে সেতু দুপুরের খাবার খায়নি। এটা তুমি করতেই পারো, কিন্তু কোনো কাজে দিবে কি না সেটা আমি বলতে পারছি না। তবে তোমার মেয়ে যে পরিমাণে রাগী, সে তোমার এই মিষ্টি কথায় বলবে কি না সেটাই তো ভেবে পাচ্ছি না। তখন সেতুর মা কোনো কথা না বলে তার খাবারটা একটা ট্রেতে সাজিয়ে দিল, আর তার বাবা সেটা নিয়ে তার রুমে চলে গেল। সেতু তার বাবাকে খাবার নিয়ে তার রুমে আসতে দেখে অনেকটাই অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বাবা, কি হয়েছে? আমি তো দুপুরে খাবার খাওয়ার জন্য নিজেই চলে যেতাম। আমার পড়াশোনা তো প্রায় শেষ হয়ে আসছিল, কিন্তু তুমি কেন কষ্ট করে আমার রুমে খাবার নিয়ে আসতে গেলে? মামুনি, আসলে তুমি তো এখন বড় হয়ে গেছো, আর অনেক দিন তোমাকে আমি আমার নিজের হাতে খাবার খাইয়ে দেই না। ছোটোবেলায় তুমি আমার হাতে খাবার খাওয়ার জন্য তোমায় না করতে আমি সময় পেতাম না, তবুও আমার ব্যস্ততার মাঝে একটু সময় বের করে তোমাকে আমি আমার নিজের হাতে খাবারটা খাইয়ে দিতাম। হ্যাঁ বাবা, সেই সব কথা আমার খুব ভালো করেই মনে আছে। মাঝে মাঝে তো এরকম হতো যে আমি খাবার না খেয়ে স্কুলে চলে যেতাম, কারণ সেদিন তুমি আমাকে খাবার খাইয়ে দেওয়ার মতো সময় পেতে না। আর আমিও তোমার হাতে খাবার ছাড়া খেতাম না। সেই সময়গুলো খুবই মিস করি। যদিও সেদিন বা আমাকে খাইয়ে দেওয়ার জন্য অনেক বাহানা করতেন, কিন্তু আমি আমার মায়ের কোনো কথাই শুনতাম না। তোমার তো দেখছি সব কিছুই একদম সুস্পষ্টভাবে মনে আছে। তখন সেতু আর কোনো কথা বলল না। তার বাবা তাকে আবার খাইয়ে দিতে লাগলো, আর সে নিজের মতো করে খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে তার বাবা তার পাশে বসে তার মাথায় হাত রেখে বলতে থাকে, আমার সেই ছোট্ট মেয়েটা দেখতে দেখতে কবে যে বড় হয়ে গেল বুঝতেই পারছি না। মামুনি, পরীক্ষা শেষ হবে কবে? এই তো বাবা, আর একটা পরীক্ষা আছে আগামী পরশুদিন। এই একটা পরীক্ষা দিলেই আমার পরীক্ষা প্রায় শেষ হয়ে যায়। যাই হোক, কিন্তু তুমি হঠাৎ কেন এই বিষয়ে জিজ্ঞাসা করছো? আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাবে নাকি? ছোটবেলায় যখন পরীক্ষা শেষে ঘুরতে যেতাম তখন তুমি আমাকে এই প্রশ্ন করতে। এর মধ্যে তো আর কখনো তোমাকে এই প্রশ্ন করতে দেখা যায়নি। না, আসলে বিষয়টা সেরকম কিছু না। আমি তোমার সঙ্গে অন্য একটা বিষয়ে আলোচনা করতে এসেছি। হ্যাঁ বলো, তুমি আমার সঙ্গে কি বিষয়ে আলোচনা করতে এসছো? তুমি তো অনেকক্ষণ হলো আমার রুমে এসছো, তবে এত সবাইকে কেন নিয়েছো? আমি তো এখন আমার পরীক্ষার প্রিপারেশন নিয়ে ব্যস্ত আছি। ঝটপট বলে ফেলো কি বলতে চাও। তাছাড়া তুমি এটা খুব ভালো করেই জানো যে হেঁয়ালিপনা আমার একদমই পছন্দ নয়। তাই কি বলবে তাড়াতাড়ি বলো। না মানে আসলে দেখো মা, তুমি তো এখন বড় হয়েছো আর বিয়ের উপযুক্ত বয়স হয়েছে, তাই আমি তোমার সঙ্গে তোমার বিয়ের সম্পর্কে আলোচনা করতে এসেছিলাম। মানে এসব কি বলছো তুমি? তোমার মাথাটা তো সব ঠিক আছে তো?
আমি তোমাকে বলেছি আমি আগে পড়াশোনা শেষ করব, তারপর বিয়ে শাদী নিয়ে চিন্তা করব। কিন্তু তুমি আমার কথার কোনো উত্তর না দিয়ে সব কথা এখন কেন বলছো বলো? এখন আবার পড়াশোনা শেষ হলো না, তারপর চাকরি বাকরি তো করি কিছু একটা। দেখো মামনি, বিয়ে মানেই সব শেষ নয়। এই বিয়ে মানে হলো নতুন করে আবার সব কিছু শুরু করা। তাছাড়া আমি তোমার বাবা, আমি কখনোই তোমার খারাপ কিছু চাইবো না, বা তোমাকে এমন কারো হাতে তুলে দেব না যেখানে তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারবে না। কিন্তু তোমার কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে সব কথা বলার প্রয়োজন আছে, কারণ যেখানে তুমি খুব ভালো করেই জানতে আমি পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চাই, তারপর এসব কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে চাই, আর সেখানে তুমি এসব কথা কি করে বলছো সেটা আমাকে বলো একবার। দেখো মামনি, আমি জীবনে থেকে অন্য কিছু শিখতে না পারলেও একটা কথা খুব ভালোভাবে শিখতে পেরেছি এবং বুঝতে পেরেছি, সব সময় সঠিক পদক্ষেপে নিতে হয়। তাই নাকি? তাহলে তো বলতে হয় তুমি আমার জন্য একদম পারফেক্ট ছেলে পছন্দ করেছো, তার বিষয়ে সব কিছু যাচাই বাছাই করে তারপরেই আমার সঙ্গে কথা বলতে এসছো, তাই না? হ্যাঁ মামনি। কিন্তু ছেলেটা কে, কি তার পরিচয়, এই বিষয়ে আমি তো কোনো কিছুই জানি না। তোমার জানাতেই হয়ে যাবে নাকি আমাকেও কোনো কিছু জানতে হবে, যাতে পরবর্তীতে তোমাকে কখনো কোনো প্রশ্নের সম্মুখীন না হতে হয়? তুমি যদি পার্সোনালি মনে করো যে তোমার এই ছেলের সঙ্গে দেখা করা কিংবা কথা বলার প্রয়োজন আছে, তাহলে তুমি সেটা করতে পারো। আমি পৃথিবীর অন্য কোনো পুরুষকে ভরসা করতে না পারলেও তোমাকে কতটা ভরসা করে সেটা তুমি খুব ভালো করেই জানো, তাই এসব কথা বলা অনর্থক। ঠিক আছে, তোমার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করব। বলতে বলতে কমিশনার সাহেব নিজের মেয়ের রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসলেন। ড্রয়িং রুমে আসতেই ওনাকে দেখে নীল উঠে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার আঙ্কেল, কি হয়েছে? আপনার মুখটা এমন গোমরা মার্কা কেন? আপনার মেয়ে কি রাজি হয়নি আমাকে বিয়ে করতে? না মানে আসলে বাবা হয়েছে কি, আসলে আমার মেয়ে বিয়েতে রাজি হয়ে গেছে। কি বলছেন আঙ্কেল? সত্যি আপনার মেয়ে বিয়েতে রাজি হয়ে গেছে? এটা তুমি কোনোভাবে বিশ্বাসই করতে পারছে না। কিন্তু সবচাইতে অবাক করার কথা হলো আপনি তাহলে মুখটা এতক্ষণ কালো করেছিলেন কেন? আমি তো ভেবেছিলাম আপনার মেয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়নি, তাই আপনি মুখটা কালো করে আপনার মেয়ের রুম থেকে বের হয়েছেন। আসলে আমি তোমাকে সাক্ষাতে চেয়েছিলাম। আমার মুখটা দেখলে তোমার রিয়াকশনটা কেমন হয়? এখনও এসব কথা বাদ দাও, চলো বসে আলোচনা করো, বিয়ের দিন তারিখ ঠিক করা যাক। হাই আঙ্কেল, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি বাংলাদেশে এসেছি অলরেডি 11 দিন হয়ে গেছে, আর 19 দিন সময় বাকি আছে। এর মধ্যেই সব কিছু কমপ্লিট করে আমাকে কানাডায় ফিরে যেতে হবে। অতঃপর কথা বলতে বলতে বিয়ের চিন্তা নেয়। সব কিছু ঠিক করা হলো আর তারপর সবাই বাসায় চলে আসে। বাসায় আসতেই তার বোন তাকে বলে, কি ব্যাপার হিরো, আপনার হিরোইন আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে নাকি হয়নি? আমার মতো হিরোকে কোন হিরোইন বিয়ে করতে রাজি হবে না, এমনটা হয় নাকি? যাই হোক, তোর জন্য আরেকটা নিউজ আছে। আগামী সপ্তাহে আমাদের বিয়ে, নিজেকে প্রস্তুত কর। আমি আমার নিজেকে খারাপ প্রস্তুত করতে যাব কেন সেটাই আমাকে বল। তোর কি মাথা টাথা সব খারাপ হয়ে গেছে নাকি নিজের বিয়ের চিন্তায়? যাই হোক, সেটা তো অবশেষে তোকে বিয়ে করতে রাজি হয়েছে, সেটাই অনেক। এর বেশি আমরা কিছু চাই না। তারপর ভাই বোনের কথা শেষ করে নীল নিজের রুমে চলে গেল। এদিকে দেখতে দেখতে বিয়ের সময় ঘনিয়ে এলো। আজ নীল আর সেতুর বিয়ের কাজ সম্পন্ন হয়েছে, আর সন্ধ্যার মধ্যে সেতুকে নীলদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। কিন্তু একটা আশ্চর্যজনক বিষয়, সেটা হলো এখনো পর্যন্ত কিন্তু সেতু জানে না তার বিয়েটা কার সঙ্গে হয়েছে। কারণ সে তার বাবাকে এতটাই বিশ্বাস করে, তার বাবা তাকে কার সঙ্গে বিয়ে দিচ্ছে বা কী হচ্ছে এসব বিষয় জানার কোনো আগ্রহ সে দেখায়নি, যেটা আরও একটা প্লাস পয়েন্ট ছিল। যাই হোক, নীলের বাসর ঘর সাজিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছিল, আর সেটা রাত 10টা বাজার আগেই শেষ হয়ে গেল। রাত আনুমানিক 10:30 বাজে নীলের কাজিনরা সেতুকে নীলের রুমে নিয়ে আসলো আর সেখানে বসিয়ে দিয়ে চলে গেল। সেতু তখন একা একা বসে বসে মনে মনে ভাবতে লাগলো, এটা কেমন বাড়িতে আমার বাবা আমাকে বিয়ে দিয়েছে সেটাই তো বলতে পারছি না। এখানে আসার পর থেকে সেরকম কাউকেই আমার প্রতি কোনো ইন্টারেস্ট দেখাতে দেখলাম না। আর আমার কেমন জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে, সে এখনো পর্যন্ত নিজের বউয়ের খোঁজ নিতে এলো না। কথাগুলো মনে মনে চিন্তা করতে করতে সেতু হঠাৎ দরজায় কারো আওয়াজ শুনতে পেল।
তাই সে নড়ে চড়ে ঠিক হয়ে বসলো। আর কিছুক্ষণের মধ্যে এসে দেখতে পেল একটা লোক রুমের ভিতরে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দিয়েছে। তার গায়ে বিয়ের শেরওয়ানি। সেটা দেখে সে তো বুঝতে পেরেছে তার বিয়ে করা জামাই হয়তো এই রুমে এসেছে। সেই ভেবে বিছানা থেকে নেমে জামাইকে সালাম করতে গেল। সে যেই না সালাম করতে যাবে তখনই নীল বলতে লাগলো, ও ডার্লিং, তোমাকে সালাম করতে হবে না, তোমার জায়গা আমার পায়ে নয়, আমার বুকে। আরে আপনার কণ্ঠটা চেনা চেনা লাগছে কেন? আমার তো মনে হচ্ছে আপনার কণ্ঠটা এর আগেও আমি কোথাও শুনেছি। কে আপনি বলেন তো? কথাটা বলতে বলতে সেতু নিজের ঘুমটা সরালো। আর নীলকে দেখে সে 460 ভোল্টেজের শকড খেয়ে বলল, আর আপনি এখানে কি করে এলেন? আমার বাড়ি, আমার ঘর, আর আমার বিয়ে করা বউয়ের কাছে আমি এসেছি, আর এখানে আমাকে প্রশ্ন করা হচ্ছে আমি এখানে কি করে এলাম? তার মানে আমার বাবা আমাকে আপনার সঙ্গে বিয়ে দিয়েছে? হ্যাঁ ম্যাডাম, আপনাকে তো আমি বলেছিলাম আপনি কি আমার পছন্দ হয়েছে, আপনাকে আমি ভালোবেসে ফেলেছি, আপনাকে আমার চাই। আর আপনার বাবা যখন আপনাকে বিয়ের বিষয়ে বলল তখন আপনিও আমাকে দেখার আগ্রহ না দেখিয়ে এই বিয়েটা মত দিলেন, তাই বিষয়টা আমার জন্য খুবই সহজ হয়ে গেল। তো ম্যাডাম, বিয়েটা যখন হয়েই গেছে তখন চলুন কথা না বাড়িয়ে বাসরের কাজটা সেরে ফেলি। হ্যাঁ, বিয়েটা যখন হয়ে গেছে তখন আর ঝামেলা করে কী লাভ? যদিও আপনাকে বিয়ে করার কোনো নিশ্চয় আমার ছিল না, কিন্তু আমার বাবার কথা রাখতে গিয়ে আপনাকে না দেখে না শুনেই বিয়ে করতে হলো। তবে আমার বাবার ওপর আমার একটা বিশ্বাস আছে, আমার বাবা যাই কিছু করুক না কেন আমার জন্য ভুল কিছু করবে না। তোমার বাসরাত, সেটা নিয়ে তো সবারই একটা স্বপ্ন থাকে। হ্যাঁ, আমিও তো বলছি বাসর রাত নিয়ে তো সবারই স্বপ্ন থাকে, তাই দেরি না করে চলো সময়টা কাজে লাগাই। কথাটা বলতে বলতে নীল সেতুকে ভালোবাসার টানে কাছে টেনে নেয়। আস্তে আস্তে দুজনে প্রেমের দুনিয়ায় হারিয়ে যেতে শুরু করে। যাই হোক ভিউয়ার্স, তাদের বাসর রাতে তারাই করুক, আপনি আমি দেখি কি করব বলুন। সো ভিউয়ার্স, চলুন তাদের ভালোবাসা চলতে থাকুক, আর আমরা নতুন কোনো ভালোবাসার গল্পের জন্য অপেক্ষা করি। নতুন গল্প আসা পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং নতুন গল্পের জন্য শুভ কামনা করি। সমাপ্ত।